নিজের বড় বোনের রিজেক্ট করা পুরুষের নামেই শেষ পর্যন্ত কবুল পড়তে হল ইনায়েতকে। আর সেই পুরুষটি সাধারণ কেউ নন, স্বয়ং মিস্টার লর্ড আয়াজ অ্যাশ, যিনি কিনা আবার ইনায়েতেরই ইউনিভার্সিটির করা ক্রিমিনোলজি প্রফেসর। তার বোনের সাথে আয়াজের বিয়ের আয়োজন যখন প্রায় সম্পন্ন, তখনই ইনায়েতের বড় বোন ফ্রেয়া হঠাৎ করে পালিয়ে যায় অস্ট্রেলিয়ায়। তার সাফ কথা, সে নাকি এই বিয়ে করবে না, রয়্যাল শেকল ভেঙে সে সম্পূর্ণ স্বাধীনভাবে বাঁচতে চায়। কিন্তু ফ্রেয়া আর আয়াজের মধ্যকার সমীকরণটা বেশ চমৎকারী ছিল। দুজন দুজনের প্রতি রীতিমতো আকৃষ্ট, বলতে গেলে একটা রোমান্টিক রিলেশনশিপেই ছিল তারা। দুই পরিবারের মধ্যে একটা স্ট্রং পলিটিক্যাল এবং সোশ্যাল বন্ড তৈরি করতেই এই জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করা হয়। কিন্তু ফ্রেয়ার এই হঠাৎ নেওয়া সিদ্ধান্তে পুরো রয়্যাল ফ্যামিলিতে শুরু হয় তোলপাড়। পরিবারের সম্মান বাঁচাতে ইনায়েতের বাবা, মিস্টার ব্যারন ইভান, কড়া নির্দেশ দেন ফ্রেয়ার বদলে ইনায়েতকেই এই বিয়ের দায়ভার নিতে হয়। বাবার এই নির্মম আদেশের উপর কথা বলার কোনো অধিকারই ইনায়েতের নেই। রয়্যাল ফ্যামিলিতে জন্ম নিলেও ইনায়েতের জীবনটা কোনো রূপকথার মতো নয়। তার পজিশন একজন সাধারণ কমনারের চেয়েও শোচনীয়। রয়্যাল ট্র্যাডিশন অনুযায়ী মিস্টার ইভানের একাধিক স্ত্রী রয়েছে। মেইন ওয়াইফ বাদে বাকিরা হলেন কনকিউবাইন। ইনায়েত এবং তার যমজ ভাই ইভাদ হল কনকিউবাইনের সন্তান। রয়্যাল রক্ত তাদের শরীরেও বইছে, কিন্তু ফ্রেয়া বা মেইন ওয়াইফের অন্যান্য ছেলেমেয়েরা যেমন রাজকীয় দাপ্ট, অ্যাটেনশন আর পরিবারের ভালোবাসা পায়, ইনায়েত আর ইভাদের কপালে তার এক ফোঁটাও জোটে না। পুরোটা জীবন তারা শুধু অবহেলা আর বঞ্চনাতেই পার করছে। আর আজ, ভাগ্যের নির্মম পরিহাসে, সেই আজীবন অবহেলিত মেয়েটাকেই ফ্যামিলির প্রেস্টিজ বাঁচাতে বলির পাঠা হতে হচ্ছে। একদিকে রয়্যাল ফ্যামিলির জাঁকজমকপূর্ণ এই জটিল পলিটিক্স, অন্যদিকে নিজেরই করা প্রফেসরের সাথে স্বামী-স্ত্রীর এক অদ্ভুত, অনাকাঙ্ক্ষিত সম্পর্কের শুরু, সব মিলিয়ে ইনায়েতের জীবনের এক অনিশ্চিত গোলকধাঁধার মধ্যে পড়ে গেছে। বিয়েটা তো শেষমেশ হয়েই গেছে। রয়্যাল ওয়েডিংয়ের সব গ্র্যান্ড রিচুয়ালস আর জাঁকজমক শেষে যখন বাসর ঘরে ফার্স্ট নাইট স্পেন্ড করার কথা, তখন ইনায়েতের জায়গা হয়েছে অ্যাশ ক্যাসেলের আয়াজের ঘরের লাগোয়া ব্যালকনির এক অন্ধকার কোণে। বিছানায় বসে যে নিশ্চুপ বসে ছিল ইনায়েত। তখনই আয়াজ ঘরে ঢুকেই কোনো বাক্য ব্যয় না করে চরম আক্রোশে শক্ত করে চেপে ধরে ইনায়েতের কবজি। ওর নরম হাতটা প্রায় পিষে ফেলার মতো অবস্থায় এক প্রকার টেনে হিচড়েই তাকে অন্ধকার ব্যালকনিতে এনে দাঁড় করায় সে। আয়াজের চোখে মুখে তখন তীব্র ঘৃণা আর ক্ষোভের আগুন জ্বলছে। দাঁতে দাঁত চেপে আয়াজ বলে ওঠে, তুমি আর তোমার ফ্যামিলি নোংরা গেম খেলেছ আমার সঙ্গে। তোমার স্ট্যাটাস যায় আমার সাথে? আমার লেভেলের তুমি? তোমার বড় বোন ফ্রেয়া আমাকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়ে, ইমোশনালি ম্যানিপুলেট করে এই বিয়েটা ঠিক করেছে। আর সবটাই করেছে যাতে তোমার মতো এক কনকিউবাইনের মেয়েকে আমাদের রয়্যাল ফ্যামিলিতে ঢুকিয়ে দিতে পারে। ফ্রেয়া তো মিসেস ফ্লোরার মেয়ে, তার যে কোনো রয়্যাল ফ্যামিলিতে অনায়াসেই বিয়ে হবে। কিন্তু তোমার তো কোনো পরিচয় নেই, তোমার তো রয়্যাল বিয়ে হবে না। তাই তোমরা এই সস্তা চালটা আমার সাথে খেললে, তাহলে ভালো করে শুনে রাখো, তুমিও আমার কনকিউবাইন হয়েই থাকবে। কনকিউবাইনদের তবু মানুষ দয়া করে সম্মান দেয়, স্পর্শ করে, ভালোবাসা দেয়, আমি তোমাকে এর কানাকড়িও দেব না। নিজের ইচ্ছে রয়্যাল ফ্যামিলিতে নির্যাতিত হতে এসেছ, তাই না? এবার আমি বের করব তোমার এই বিয়ের স্বাদ। ইনায়েত বরফের মতো স্থির হয়ে দাঁড়িয়ে সব শোনে। এসব পলিটিক্স আর চক্রান্তের বিন্দুবিসর্গও সে জানে না। আয়াত সশব্দে ব্যালকনির স্লাইডিং ডোরটা বন্ধ করে দেয়, ভেতর থেকে লক করে দিয়ে রুমের লাইট অফ করে চলে যায়। অন্ধকারে ব্যালকনির ফ্লোরে নীরব হয়ে বসে থাকে ইনায়েত। আয়াজের এই অ্যারোগ্যান্ট বিহেভিয়ার, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য, এসব তো তার জন্য নতুন কিছু নয়। এই রয়্যাল সোসাইটির নোংরামি তার নিত্যসঙ্গী। এসবে আর তার নতুন করে মন খারাপ হয় না। আয়াজের রয়্যাল ব্লাড, দাপট তো তার থাকবেই। সে কিভাবে ইনায়েতের মতো একটা মেয়েকে নিজের স্ত্রী হিসেবে সহজে মেনে নেবে? ইনায়েত খুব ভালো করেই জানত এমন কিছুই হতে চলেছে, তার কপালের দুঃখ তো এত সহজে মোছার নয়। তবে এই বদ্ধ ব্যালকনিতে চুপচাপ বসে থাকতে ইনায়েতের একদমই ভালো লাগে না। বিয়ের সেই কয়েক কেজি ওজনের ভারী ব্রাইডাল ড্রেসটা সে আগেই বদলে একটা কমফোর্টেবল ক্যাজুয়াল আউটফিট পরে নিয়েছে। যাক, এই একটা স্মার্ট কাজ অন্তত সে করেছে। ইনায়েত আবার আড়ালে একজন জুনিয়র অ্যানালিস্ট এজেন্ট, এই সত্যটা কেউ জানে না। যেহেতু তারা এই 2 বছর ধরে মূল রয়্যাল প্যালেস থেকে আলাদা একটা সাধারণ বাড়িতে থাকে, তাই কারও জানার কথাও নয়। বাবা শুধু মাসে মাসে তাদের সারভাইভ করার মতো খরচটুকু দেন। ফ্রেয়ার মা, মিসেস ফ্লোরা, নিজের ইগো আর জেদের কারণেই তাদের রয়্যাল প্যালেসে মাথা গোজার ঠাঁই দেননি। অযথা ইমোশনাল হয়ে বসে না থেকে ইনায়েত ব্যালকনির রেলিং টপকায়।
তারপর পাশের পাইপ বেয়ে অত্যন্ত সাবলীল আর প্রফেশনাল মুভমেন্টে নিচে গার্ডেনে ল্যান্ড করে সে। স্বামী তাকে স্ত্রী হিসেবে মানছে না বলে সে সাধারণ মেয়েদের মতো ডুকরে কাঁদবে? না, ইনায়েত মোটেও তেমন মেয়ে নয়। না মানলে না মানুক, যা ইচ্ছে হোক। এসব ফালতু কারণে ইমোশনাল ব্রেকডাউন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আয়াজ? মাত্র একদিনের পরিচয়ে তার ছুড়ে দেওয়া অপমানে ইনায়েত কষ্ট পাবে কেন? চারদিকের আবহাওয়া ক্রমশ ভারী হয়ে আসছে। মনে হচ্ছে ভয়ঙ্কর একটা তুফান ধেয়ে আসছে অ্যাশ ক্যাসেলের দিকে। শা শা করে বইতে শুরু করেছে শীতল বাতাস। ইনায়েত ধীর পায়ে বিশাল গার্ডেনে হাঁটতে থাকে। খোলা মুক্ত বাতাসে বুক ভরে দীর্ঘশ্বাস নেয় সে। ঘুটঘুটে অন্ধকারে জোনাকি পোকারা লাইটের মতো উড়ছে, আর ইনায়েত আনমনে সেগুলোর পিছু পিছু হাঁটছে। চারদিকে নামনা জানা রাতের এক্সোটিক ফুলের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়েছে বাতাসে। প্রশান্তিতে ঝড়ের পূর্বাভাস বুকে নিয়ে অন্ধকারের মাঝেই নিজের স্বাধীন ছন্দে পায়চারি করতে থাকে ইনায়েত। আয়াজ রাগে অন্ধ হয়ে ঘরের সমস্ত দামি জিনিসপত্র চুরমার করে ফেলছে। ভাঙা কাচের টুকরোয় তার নিজের হাতও খানিকটা কেটে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার তো ফ্রেয়াকে পছন্দ ছিল। ফ্রেয়া যথেষ্ট ইন্টেলিজেন্ট আর ম্যাচিউর। অ্যাশ রয়্যাল ফ্যামিলির ক্রাউন প্রিন্স হিসেবে আয়াজ সবসময় একজন পারফেক্ট ওয়াইফ চেয়েছিল। কিন্তু এখন এসব কি হচ্ছে? তার নিজের বয়স ৩১, আর তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে মাত্র ২০ বছরের এক আনবাচিউর বাচ্চাকে। সবচেয়ে বড় কথা, মেয়েটার কোনো স্ট্যাটাস নেই। একজন কনকিউবাইনের মেয়েকে বিয়ে করতে হলো তাকে? সিরিয়াসলি, তার ক্লাস আর রয়্যাল প্রেস্টিজ আজ কোথায় গিয়ে ঠেকল? এসব ভাবতে ভাবতে নিজের রক্তাক্ত হাতে কোনোমতে একটা ব্যান্ডেজ জড়িয়ে আয়াজ বেলকনির দরজা খোলে। ইনায়েত কি করছে দেখার জন্য উকি দেয় সে। কিন্তু ইনায়েত কোথায়? বেলকনিতে তো কেউ নেই। মেয়েটা দুঃখে নিচে লাফিয়ে পড়ল নাকি? মরেটরে গেলে তো আয়াজ নিজেই ফেঁসে যাবে। এই ভেবে আয়াজ দ্রুত বেলকনির রেলিংয়ের কাছে গিয়ে নিচে তাকায়। না, সেখানেও কেউ নেই। তাহলে ইনায়েত গেল কোথায়? তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিকে তাকাতেই আয়াজ দেখতে পায় ক্যাসেলের বাগানে একটা অবয়ব হেঁটে বেড়াচ্ছে। ভালো করে খেয়াল করতেই সে বুঝতে পারে ওটা ইনায়েত। আয়াজের তো মাথায় হাত ও অত নিচে গেল কি করে? আয়াজ দ্রুত ক্যাসেল থেকে বেরিয়ে বাগানের দিকে ছুটে যায়। বাগানে ইনায়েত আপনমনে হাঁটছে আর ফিসফিস করে একটা নাশিদ গাইছে, তা হল। ঠিক তখনই পেছন থেকে আয়াজ গর্জে ওঠে, এই মেয়ে, তুমি এখানে কি করে এলে? ইনায়েত হঠাৎ এই অপ্রত্যাশিত আওয়াজে সামান্য কপাল কুঁচকে পেছনে ঘোরে ক্যাজুয়াল গলায় বলে, এসেছি যেভাবে আসা যায় সেভাবেই গু। আয়াজ ভেবেছিল ইনায়েত তাকে দেখে ভয়ে কাঁপবে। কিন্তু এর উল্টো রূপ দেখে আয়াজ তীক্ষ্ণ গলায় ওয়ার্নিং দেয়, সোজা কথার তেরা উত্তর দিলে জিভ কেটে নেব। বলছি, কি করে এলে নিচে? ইনায়েত এই হুমকিতেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বেলকনির পাইপটার দিকে ইশারা করে বলে, ওই পাইপটা দিয়ে। আয়াজ তো হতবাক, হোয়াট? ইউ মিন তুমি পাইপ বেয়ে নিচে নেমেছ? ইনায়েত শুধু শান্তভাবে মাথা নাড়ায়, জবিগ। আয়াজ বিস্ময়ে একবার ইনায়েতের দিকে, আরেকবার ওই পাইপটার দিকে তাকায়। তারপর ধমক দিয়ে ওঠে, ফাইজলামি পেয়েছ? এত লম্বা পাইপ তুমি বেয়ে নামবে কিভাবে? ইনায়েত আগের মতোই নির্বিকার, কেন আসা যাবে না? আমি তো এসেছি। এখন সেটা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার বিষয়। আয়াজ বিরক্ত হয়ে বলে, যথেষ্ট হয়েছে, এবার রুমে চলো। ইনায়েত সহজ সাবলীলভাবে প্রশ্ন করে, কিন্তু আমি তো একজন কনকিউবাইন। আমি তো আপনার ঘরে যেতে পারি না, তাই না? আয়াজ দাঁত চেপে হিসহিস করে বলে, সবার সামনে তুমি অ্যাশ ফ্যামিলির ক্রাউন মিসেস, আর আমার কাছে কনকিউবাইন। চলো বলছি। কথাটা বলেই আয়াজ ইনায়েতের হাত চেপে ধরতে যায়। কিন্তু ইনায়েত এক পা পিছিয়ে গিয়ে নির্লিপ্ত গলায় বলে, আপনিই তো একটু আগে বললেন আমাকে স্পর্শ করবেন না। তাহলে এখন হাত ধরছেন কেন? আমি তো একা একাই যেতে পারব। আয়াজের তো রীতিমতো মাথায় বাজ পড়ে। এই মেয়ে তো সুবিধার নয়, উল্টে আয়াজের কথাগুলোই তার দিকে ছুঁড়ে মারছে। আয়াজ তো ভেবেছিল রুমে যাওয়ার কথা শুনলে মেয়েটা খুশিতে গদগ্ধ হয়ে নিজেই ওর হাত জড়িয়ে ধরবে। কিন্তু এ তো সব আয়াজের ভাবনার বিপরীতে কাজ করছে। ইনায়েতকে নিয়ে আয়াজ নিজের রুমে ফিরে আসে। ঘরে পা রাখতেই ইনায়েতের চোখে পড়ে মেঝেমায় ছড়িয়ে থাকা ভাঙা কাচ আর জিনিসপত্র। সে খুব সহজেই বুঝে যায় আয়াজ তাকে কেন ডেকে এনেছে। আয়াজ দরজা লাগিয়ে তাকে কিছু অর্ডার করতে যাবে, তার আগেই ইনায়েত শান্ত গলায় বলে ওঠে, বুঝতে পেরেছি। এগুলো পরিষ্কার করতে হবে তো? কোনো সমস্যা নেই, আমি করে দিচ্ছি। আয়াজ কিছু বলতে গিয়েও থেমে যায়।
ইনায়াত খুব ধীরে সুস্থে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব কিছু গুছাতে শুরু করে। আয়াজ ধপ করে বিছানায় শুয়ে পড়ে একটা তাচ্ছিল্যের সুরে বলে, সব গুছিয়ে ওই সোফায় গিয়ে ঘুমিয়ে পড়বে গু। ইনায়াত কোনো উত্তর দেয় না। সে চুপচাপ নিজের কাজ করতে থাকে। হঠাৎ নীরবতা ভেঙে ইনায়াত শান্ত গলায় বলে ওঠে, আপনি যখন আমাকে পছন্দই করেন না, তখন আমাকে ডিভোর্স দিয়ে দিন গু। কথাটা শুনে আয়াজ এক প্রকার ইলেকট্রিক শক খেয়ে বিছানায় উঠে বসে, কি বলছো তুমি, সেন্স আছে? তুমি অ্যাশ ফ্যামিলির ক্রাউন মিসেস। সবার চোখে তুমি রয়্যাল, যদিও আমার কাছে কনকিউবাইন। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? এরকম একটা লাক্সারিয়াস লাইফ তুমি ৭ বার জন্ম নিলেও পাবে না। ইনায়াত একটা মেকি হাসি দিয়ে তার দিকে তাকায়। তারপর অত্যন্ত ঠান্ডা গলায় বলে, প্রাচুর্যের দাসী হয়ে বাঁচার চেয়ে মুক্তির দারিদ্র জীবন অনেক বেশি উত্তম, ইয়োর হাইনেস গু। আশ্ব পরিবারের বড় ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট চলছে। চারদিকে এক রয়্যালিটি। ইনায়াত যান্ত্রিকভাবে খাবারের উপর চামচ নাড়ছে। সে জানে না সে খাবার খাচ্ছে নাকি বিষ। কিউবানের মেয়ে হওয়ায় এই পরিবারের কেউ তাকে মেনে নেয়নি। আয়াজের চাচাতো ভাইবোনদের বাঁকা কথা আর তুচ্ছতাচ্ছিল্য সীমা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু ইনায়াত পাথরের মতো শান্ত। সে কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু চুপচাপ নিজের খাওয়া চালিয়ে যায়। পাশে বসে থাকা আয়াজ সব দেখছে, কিন্তু তার অভিব্যক্তিতে কোনো হেলদোল নেই। তার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। হঠাৎ আয়াজের মা মিসেস আয়রা সবাইকে থামিয়ে দিয়ে বলেন, কি করছো তোমরা? থামো। অনেক হয়েছে। এভাবে কেউ কাউকে কথা বলে? মায়ের কথায় আয়াজ তাচ্ছিল্যভরা গলায় ফোড়ন কাটে, থামবে কেন? ওরা যা বলছে ঠিকই তো বলছে। চিট করে একজন লোকলাস মেয়ে আমার ঘাড়ে চেপে বসেছে গি। আয়াজের এই নিষ্ঠুর মন্তব্যটি শোনামাত্রই ইনায়াত চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে। এতগুলো অপমান নিঃশব্দে হজম করার পর তাকে এভাবে হঠাৎ উঠে দাঁড়াতে দেখে টেবিলের সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। ইনায়াত সরাসরি মিস্টার কেনিথ এবং মিসেস আয়রার চোখের দিকে তাকায়। তার ঠোঁটে এক চিলতে শান্ত কিন্তু অর্থপূর্ণ হাসি। সে বলে, আমার একটা কথা বলার ছিল। জানি হয়তো বেয়াদবি হবে, কিন্তু অনুমতি দিলে বলতে চাই গু। মিস্টার কেনিথ কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর গলায় অনুমতি দেন, হুম, বলো গু। আমি একজন স্টুডেন্ট, প্রতিদিন আমার ক্লাস থাকে। পাশাপাশি ফ্যাশন ডিজাইনিংয়ের আমার একটা আলাদা মার্কেটিং সাইডও আছে। আমি কি সেগুলো এখন থেকে কন্টিনিউ করতে পারি? আপনাদের কোনো সমস্যা হবে না তো? মিস্টার কেনিথ হালকা হেসে জবাব দেন, না না, এতে আমাদের কোনো সমস্যা নেই। মিডিয়া এখনও তোমাকে আমাদের পরিবারের অংশ হিসেবে চিনে ওঠেনি, তাই তুমি কাজ করতে পারো। তবে সাবধান, কেউ যেন না জানে যে তুমি আমাদের সাথে আত্মীয়তার সূত্রে যুক্ত। ইনায়াত মাথা নত করে সায় দেয়, জি অবশ্যই। আমি খেয়াল রাখব। আমার খাওয়া শেষ, আমি আসছি। বেয়াদবি মাফ করবেন গু। সবাই তো অবাক, আয়াতসহ সবাই মনে করেছিল সে তার অপমানের জবাব দিবে, কিন্তু এ কি, ও তো অন্য কিছু বলল। দ্রুত পায়ে সে নিজের রুমে চলে আসে। রুমে এসেই সে নাবিদকে ফোন দেয়। নাবিদ তার মতোই একজন জুনিয়র অ্যানালিস্ট। ইনায়াত সরাসরি কাজের কথায় আসে, চল আমরা কাজে নেমে পড়ি। আমি অনুমতি পেয়ে গেছি, একটু পরই আসছি। তুই এভিডেন্সগুলো নিয়ে রেডি থাকিস ক। ওপাশ থেকে নাবিদ বলে, ওকে, আমি আসছি। তুই কুইকায়, আজ সারাদিন প্রচুর খাটতে হবে গু। ফোনটা কেটে দিয়ে ইনায়াত দ্রুত পায়ে চেঞ্জিং রুমে ঢোকে। সময় খুব কম। নিজের লাগেজ থেকে বের করে নিয়ে বাছাই করা পোশাক। কিছুক্ষণ পর সে যখন বেরিয়ে আসে, তার অবয়বে মিশে আছে এখন কনফিডেন্স। পরনে সলিড কালারের একটা হালকা টপ, তার উপর লেয়ার করা আইভরি শেডের একটা লং কোট। হাই ওয়েস্টেড ওয়াইড লেগ প্যান্টের সাথে কোমরে জড়ানো একটা স্লিক কালো বেল্ট, মাথায় নিখুঁতভাবে সেট করা ক্রিম রঙের হিজাব। হাতে ডার্ক ব্রাউন রঙের একটা হ্যান্ডব্যাগ আর পায়ে ম্যাচিং ফ্ল্যাট হিলস, সব মিলিয়ে ইনায়াতকে মনে হচ্ছে কোনো প্রফেশনাল ফ্যাশন ম্যাগাজিনের কভার পেজ। ঠিক একই সময় আয়াজও তার পার্সোনাল চেঞ্জিং রুম থেকে বেরিয়ে আসে। দুজনের জন্য এখানে আলাদা ড্রেসিং স্পেসের ব্যবস্থা আছে। আয়াজ সামনে থাকলেও ইনায়াত সেদিকে বিন্দুমাত্র নজর দেয় না। সে আয়াজকে বাতাসের মতো এড়িয়ে নিজের গন্তব্যে পা বাড়াতে চায়। কিন্তু দরজার কাছাকাছি পৌঁছাতেই পেছন থেকে আয়াজের ধারালো কণ্ঠস্বর ভেসে আসে, এই যে, দাঁড়াও। কথা আছে তোমার সাথে গি। ইনায়াত দাঁড়ায়। কিন্তু সে ঘুরে তাকায় না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। আয়াজ দ্রুত পায়ে হেঁটে তার একদম সামনে এসে দাঁড়ায়। দুজনের মাঝখানে এখন মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। আয়াজ সরাসরি ইনায়াতের চোখের দিকে তাকিয়ে বলে, আমার অ্যাকাউন্টের সাথে যে কার্ডটা তোমাকে দেওয়া হয়েছে, ওটা এখনই ফেরত দাও।
আমার উপার্জিত একটা টাকাও তুমি আর ইউজ করবে না, মনে থাকে যেন। রুমের এক কোণে দামি গিফট বক্সগুলো পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে। রয়্যাল নিয়ম মেনে তাকে যা যা দেওয়া হয়েছিল, ইনায়েত সেগুলোর সিল খোলারও প্রয়োজন বোধ করেনি। সে উদাসীন চোখে সেই কোণটার দিকে একবার তাকায়। তারপর নির্লিপ্ত গলায় বলে, ওই স্তূপের মধ্যে কোথাও হয়তো আছে। ওগুলো খুলে দেখিনি। কথাটা শেষ করে সে পাশ কাটিয়ে চলে যেতে চায়। কিন্তু আয়াজ তাকে এত সহজে ছাড়ার পাত্র নয়। সে ছো মেরে চিলের মতো ইনায়েতের বাহু খপ করে চেপে ধরে। ইনায়েত থমকে যায়। আয়াজ হিসহিসিয়ে বলে, আমি বলেছি আমার হাতে এনে দাও। কোথায় যাচ্ছ তুমি? ইনায়েত এক মুহূর্ত স্থির থেকে হ্যাচকা টানে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। দিচ্ছি তো। কিন্তু কথায় কথায় এভাবে হাত ধরার কি? মুখে বললেই তো দিব। সে গটগট করে হেঁটে গিফট বক্সগুলোর কাছে যায়। কয়েকটা বক্স সরিয়ে কাঙ্ক্ষিত কার্ডটা বের করে আনে। তারপর আবার ফিরে এসে আয়াজের সামনে কার্ডটা বাড়িয়ে দিয়ে শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলে, নিন গু। আয়াজ কার্ডটা ছো মেরে নেওয়ার সময় শব্দ করে হাসে। সেই হাসিতে বিদ্রূপ আর অহংকার মাখানো। সে বলে, রয়্যাল লাইফ এনজয় করার জন্য যে জালটা বুনেছিলে সেটা তো ছিঁড়ে গেল। এখন কি করবে? ইনায়েত ওর এই অপমানজনক কথাগুলো কানেই নেয় না। সে সোজা আয়াজের চোখের দিকে তাকিয়ে আলতো হাসে, যে হাসিতে তাচ্ছিল্য মেশানো। সে খুব ধীরস্থিরভাবে জবাব দেয়, এসবের প্রয়োজন আমার কোনোদিন ছিল না, মিস্টার। আপনাদের এই তথাকথিত রয়্যাল জীবন আপনাদের মেকি আভিজাত্যের জন্যই তোলা থাক। আমার মতো সাধারণ মানুষের জন্য আপনাদের এই সোনার খাঁচার কোনো মূল্য নেই গিয়ে। বলেই ইনায়েত আর এক সেকেন্ড দেরি করে না। নিজের হ্যান্ডব্যাগটা কাঁধে ঠিক করে নিয়ে দীপ্ত পায়ে সে রুম থেকে বেরিয়ে যেতে চায়। তখনই আয়াজের দাম্ভিক কণ্ঠস্বর পিছন থেকে ধেয়ে আসে, তোমাকে আমার সাথেই বের হতে হবে, চলো। এটাই রুল। ইনায়েত কোনো তর্কে যায় না, নির্লিপ্ত ভঙ্গিতে মাথা নেড়ে সম্মতি জানায়, আচ্ছা গু। ক্যাসেলের দীর্ঘ করিডোর পেরিয়ে তারা এগোয়। সামনের দিকে হাঁটতে হাঁটতেই আয়াজ তাচ্ছিলের সুরে বলে ওঠে, নিজের গাড়িতে তোমাকে নেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই, কিন্তু নিতে হচ্ছে। তবে কিছুটা দূরে গিয়েই তোমাকে ড্রপ করে দেব। তোমার মতো কাউকে নিজের গাড়িতে করে নিয়ে ঘোরার রুচি বা ক্লাস কোনোটাই আমার নেই গু। ইনায়েতের অভিব্যক্তিতে বিন্দুমাত্র পরিবর্তন আসে না। সে চুপচাপ হেঁটে যায়। আয়াজের এই বিষাক্ত, অর্থহীন ইগো তার মস্তিষ্কের ধারেকাছেও ঘেঁষতে পারে না। তার মাথায় এখন বর্তমান কেস নিয়ে হাজারো সূক্ষ্ম হিসেব নিকেশ। এসব ফালতু কথা কানে তোলার মতো সময় বা ইন্টারেস্ট কোনোটাই তার নেই। ক্যাসেলের গেট পেরিয়ে আয়াজের গাড়িতে ওঠে তারা। কিছুটা পথ এগোতেই কষে ব্রেক করে টায়ার ঘষে গাড়ি থামায় আয়াজ। সে ইনায়েতকে আরও কিছু কুটু কথা শোনাবে, তার আগেই ইনায়েত বরফের মতো শীতল স্বরে বলে ওঠে, ডোন্ট ওরি, ভার্সিটির কেউ আমাদের এই সকল সম্পর্কের কথা ঘুণাক্ষরেও জানবে না গু। কথাটা ছুড়ে দিয়েই সে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। স্টিয়ারিংয়ে হাত চেপে আয়াজ স্থির, জ্বলন্ত দৃষ্টিতে উইন্ডশিল্ডের বাইরে তাকিয়ে থাকে। তারপর একটু সামনে ঝুঁকে জানালার কাচ নামিয়ে তীক্ষ্ণ স্বরে বলে, আমার সাথে যেতে পারো চাইলে। এতটুকু ফেভার আমি করতেই পারি গু। কথাটি শুনে ইনায়েতের ঠোঁটের কোণে তাচ্ছিলের এক বাঁকা হাসি ফুটে ওঠে। সে শুধু একটা উপেক্ষার হাসি দিয়ে মাথা আলতো নেড়ে আয়াজকে সম্পূর্ণ ইগনোর করে নিজের গন্তব্যের দিকে পা বাড়ায়। এই তীব্র অবজ্ঞা আয়াজের রয়্যাল ইগোতে সজোরে চাবুক মারে। তীব্র রাগে ধপাস করে গাড়ির দরজা আটকে দেয় সে। সে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির ক্রাউন প্রিন্স। আর এই সামান্য একটা মেয়ে তার ইগোকে এমন নির্দয়ভাবে গুড়িয়ে দিচ্ছে। কি স্পর্ধা ওর! রাগে ফুঁসতে ফুঁসতে আয়াজ ভার্সিটি ক্যামব্রিজের উদ্দেশ্যে গাড়ি ছোটায়। ইনায়েত তার স্টুডেন্ট, এই অপমানের প্রতিশোধ সে আজ ক্লাসেই নেবে। বিকেল 5টা। বাইরের আকাশটা টিপিক্যাল ব্রিটিশ ওয়েদারের মতোই গুমোট, মেঘলা এক আধার নেমে আসছে চারধারে। বাথরুমের ভেতর শাওয়ারের স্বচ্ছ পানির ধারা মিশে যাচ্ছে গা লাল রক্তের সাথে। ঝরঝর করে নিচে পড়ছে সেই লালচে পানি। একটা হাই প্রোফাইল ক্রিমিনালের পিছু নিতে গিয়ে ছুরির গভীর আঘাতে ইনায়েতের কাঁধ বেশ জখম হয়েছে। নাবিদ কোনোমতে ফার্স্ট এইড করে তাকে ক্যাসেলে ড্রপ করে দিয়ে গেছে। ক্ষত তেমন গভীর নয় ভেবে ইনায়েত নিজেই ব্যান্ডেজটা খুলে ফেলেছিল। কিন্তু ব্লিডিং তো এখন আর বন্ধই হচ্ছে না। পানির অবিরাম ধারায় হয়তো রক্তপাত কিছুটা কমবে, এই আশায় সে শাওয়ারের নিচে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ব্যথায় নয়, বরং নিজের উপর রাগে তার শরীর রি রি করে ওঠে, ফ্রাস্ট্রেশনে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করে। ড্যাম ইট! এই আন্ডারকাভার মিশনটা সাকসেসফুল করা তার জন্য জীবনমরণের থেকেও বেশি কিছু।
একজন কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনের বিরুদ্ধে সব সলিড প্রমাণ জোগাড় করতে পারলেই সে MI6-এ জয়েন করার সুযোগ পাবে। তার মামা, যিনি একজন সিনিয়র MI6-এর অফিসার, তিনিই তাদের দুই ভাইবোনকে এই প্রমিস করেছেন। তারা বয়সে তরুণ হলেও তাদের কাজের ধার অত্যন্ত তীক্ষ্ণ। একজন দক্ষ MI6 অফিসার হওয়াই ইনায়েতের জীবনের একমাত্র ফোকাস। তাই রয়্যাল ফ্যামিলির এই মেকি বিয়ে খেলায় তার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। শাওয়ার শেষে একটা ওভারসাইজড কালো টি-শার্ট আর সাদা ট্রাউজার পরে বেরিয়ে আসে ইনায়েত। ভেজা চুলগুলো থেকে এখনও টপটপ করে পানি ঝরছে, টাওয়েল দিয়ে ঘষে ঘষে সেগুলো মুছতে থাকে সে। বাথরুমের বাইরে পা রাখতেই সে থমকে দাঁড়ায়। দরজার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে আয়াজ। তার পরনে একটা নেভি ব্লু টি-শার্ট আর হাফ প্যান্ট। শারীরিক গঠনে সে হ্যান্ডসাম, ফর্সা, দীর্ঘদেহী, পেশিবহুল শরীর, সব দিক থেকেই পারফেক্ট এক ভাস্কর্য। কিন্তু এসব ইনায়েতের কাছে একেবারেই অর্থহীন। যে জিনিস তার নয় সে জিনিসের দিকে ইন্টারেস্ট ইনায়েত জীবনেও দেখায় না। অন্যদিকে আয়াজের তীক্ষ্ণ, শিকারী দৃষ্টি ইনায়েতকে আপাদমস্তক স্ক্যান করে নেয়। এই ক্যাজুয়াল লুকে ওকে আরও বেশি ওয়াইল্ড আর আকর্ষণীয় লাগছে। ঢিলেঢালা টি-শার্ট, ট্রাউজার আর পিঠের উপর অবিন্যস্তভাবে ছড়িয়ে থাকা ভেজা চুল। ইনায়েতের চুলগুলো গা বাদামি রঙের আর হালকা কোকড়ানো, চুলগুলো খুব বেশি লম্বাও নয়, কোমর অবধি ছড়ানো, যেমন সাধারণ মেয়েদের থাকে চুল। সাধারণ আর 10টা ব্রিটিশ মেয়ের মতোই ফর্সা আর সুন্দর সে, তবে তার চেহারায় একটা আলাদা শার্পনেস আয়াজের নজর কাড়ে। সেটা হলো তার বাঁ দিকের গজদাঁত। হাসলে হয়তো সেই দাঁতটা তাকে এক চার্মিং লুক দেয়, কিন্তু আয়াজ এখন পর্যন্ত এই মেয়েটিকে একবারও মন খুলে হাসতে দেখেনি। সবসময় ঠিক একটা ইমোশনলেস রোবটের মতোই বিহেভ করে সে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে ইনায়েতকে মেপে নিয়ে ভ্রু কুঁচকে আয়াজ নিস্তব্ধতা ভেঙে প্রশ্ন করে, ভার্সিটিতে যাওনি কেন আজ? ইনায়েত ওর দিকে না তাকিয়েই তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে ধীর পায়ে আয়াজকে পাশ কাটিয়ে যায়। ওর চলাফেরায় শুধু উদাসীনতা। চলতে চলতেই শান্ত গলায় জবাব দেয়, আমি কি একবারও আপনাকে কথা দিয়েছিলাম যে আজ ভার্সিটি যাব? আয়াজ মুহূর্তের জন্য আবারও থমকে যায়। সত্যি বলতে ইনায়েতের এই পাল্টা যুক্তি ওর ইগোতে গিয়ে লাগে। ও একদম ঠিক বলেছে, সে তো কিছুই জানায়নি। ইনায়েত ব্যালকনিতে গিয়ে তোয়ালেটা মেলে দিয়ে আসে। হাতের ব্যথায় ভেতরটা কামড়ে ধরছে ওর, মনে হচ্ছে কেউ ধারালো কিছু দিয়ে কাঁধের মাংস ছিঁড়ে নিচ্ছে। কিন্তু চেহারায় সে যন্ত্রণার এক বিন্দুও প্রকাশ পেতে দিচ্ছে না সে। আয়াজ এবার ওর সামনে এসে পথ আগলে দাঁড়ায়। ওর শিকারী চোখজোড়া ইনায়েতের মনের ভেতরটা পড়ে নিতে চাইছে, তাহলে সারাটা সময় ছিলে কোথায়? ইনায়েত একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আয়াজের চোখের দিকে সরাসরি তাকিয়ে একদম নিস্পৃহ গলায় বলে, দেখুন, পেপার অনুযায়ী না আমি আপনার সত্যিকারের মিসেস, আর না আপনি আমার মিস্টার। তাই আমাদের মধ্যে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আমি আপনাকে জবাবদিহি করতে বাধ্য নই। আয়াজের কাছে ইনায়েতের এই ধারালো যুক্তিগুলো ফুলের মালার চেয়ে বিষাক্ত তীরের মতো বেশি বিঁধছে। এই মেয়েটা মানুষ না রোবট? সবসময় বরফশীতল গলায় কথা বলে তাকে অপদস্থ করতে এক মুহূর্ত ভাবে না। আয়াজ পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে ইনায়েতের দিকে বাড়িয়ে দেয়, এটা দেখু। ইনায়েত শব্দ না করে কাগজটা হাতে নেয়। আয়াজ মনে মনে অবাক হয়, এই মেয়েটা কি কোনো কিছুতেই বিচলিত হয় না? অন্তত জিজ্ঞেস তো করবে কাগজটা কিসের। সাধারণ কৌতূহল কি নেই ওর? ইনায়েত পেপারটা খুলে চোখ বোলায়। এটা একটা ম্যারেজ কন্ট্রাক্ট পেপার। আয়াজের স্ত্রী হয়ে থাকতে হলে তাকে কি কি শর্ত মানতে হবে তারই লিস্ট। আগামী 7-8 মাস এই চুক্তি বহাল থাকবে, তারপর সোজা ডিভোর্স। শর্তগুলো বেশ করা, দুজনের পার্সোনাল স্পেস সম্পূর্ণ আলাদা থাকবে, কেউ কারও ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে না, শুধু ইনায়েতকে আয়াজের ফ্যামিলি রুলসগুলো মেনে চলতে হবে। আয়াজের ব্যক্তিগত কোনো জিনিস ইনায়েত ছুঁতে পারবে না, এমনকি বাইরের কারও কাছে আয়াজকে নিজের হাসব্যান্ড হিসেবেও পরিচয় দেওয়া যাবে না। নিজের প্রাইভেসি নিয়ে আয়াজ বেশ ভালোই কড়াকড়ি শর্ত রেখেছে। একদম শেষে লেখা এই কন্ট্রাক্ট মেনে নিলে ডিভোর্সের পর আয়াজ ইনায়েতকে $30 মিলিয়ন পে করবে। পুরোটা পরে ইনায়েত আর চোখে আয়াজের দিকে তাকায়। ওর চোখের কোণে এক চিলতে কৌতুক। এখন স্যার, কিছু মনে না করলে একটা পার্সোনাল প্রশ্ন করি? আয়াজ বেশ একটা বস ভাব নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। কপালে ভাঁজ ফেলে বলে, সাহস তো মন্দ না। প্রশ্ন করতে চাও? আচ্ছা, করো। ইনায়েত একদম সহজ ভঙ্গিতে, মনে হয় সাধারণ কোনো আবহাওয়া নিয়ে কথা বলছে, এমন স্বরে জিজ্ঞেস করে, আপনি কি গে? প্রশ্নটা বজ্রপাতের মতো শোনায় আয়াজের কাছে। আয়াজ স্তব্ধ হয়ে যায়।
ইনায়েতের মনে হয়েছে এত প্রাইভেসি আর এত কড়াকড়ি তখনই সম্ভব যদি পুরুষটির নারীদের প্রতি কোনো আগ্রহ না থাকে। আয়াজ বিস্ফোরিত নেত্রে ইনায়েতের দিকে তাকিয়ে থাকে, সে যা শুনেছে তা বিশ্বাসই করতে পারছে না। আয়াজ তীক্ষ্ণ স্থির দৃষ্টিতে তাকিয়ে ইনায়েতকে ধমকে ওঠে, হোয়াট দ্য হেল? তোমার স্পর্ধা তো কম নয়। আমার সাথে মজা করে এমন অ্যাবসার্ড প্রশ্ন করছো তুমি? আয়াজের এই ক্রোধ ইনায়েতের গায়ে আঁচড়টুকুও কাটতে পারল না। সে আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, চেহারায় বিন্দুমাত্র ভাবান্তর নেই। অত্যন্ত সিরিয়াস এক্সপ্রেশন নিয়ে চোখের পলক না ফেলেই সে শান্ত স্বরে বলে, আমি মোটেই যোগ করছি না, স্যার। এই কন্ট্রাক্টের এত হাইলি পার্সোনাল ক্লোজগুলো দেখে আমার মনে হলো আপনি হয়তো গে। কথাটা শোনামাত্রই অপমানে আর রাগে আয়াজের চোয়াল শক্ত হয়ে আসে। গলার রগগুলো সামান্য ফুলে ওঠে তার। ও দাঁত চেপে প্রায় হিসহিস করে বলে ওঠে, তোমার মতো মেয়ে যাতে আমার ত্রিসীমানায় ঘেঁষতে না পারে সেজন্যই কন্ট্রাক্টে এত স্ট্রিক্ট রুলস রেখেছি আমি। আর তুমি আমার ম্যাসকুলিনিটি নিয়ে ডাউট করছ? আজ রাতে যদি তোমার সাথে বাসর করি, তবে 1 বছর ঘোরার আগেই তুমি 3 বাচ্চার মা হয়ে যাবে। আয়াজের এই পুরুষতান্ত্রিক আস্ফালন ইনায়েতকে বিন্দুমাত্র ভীত করার বদলে উল্টো চরম বিরক্ত করে। সে একরাশ অবজ্ঞায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। গলার স্বরে শীতলতা এনে বলে, এক্সকিউজ মি স্যার। আমি শুধু লজিক্যালি জানতে চেয়েছিলাম। তাছাড়া বায়োলজিক্যালি 1 বছরে কেউ 3টা বেবি ডেলিভার করতে পারে না। একজন হাই প্রোফাইল প্রফেসর হয়ে আপনার মুখে অন্তত এমন ইলজিক্যাল কথা মানায় না, তাও আবার আমার মতো একজন ক্লাসহীন মেয়ের সামনে গিয়ে। কথাগুলো কোনো রাগঠাক ছাড়াই সোজাসাপটা ছুড়ে দিয়ে ইনায়েত আর এক মুহূর্ত দাঁড়ায় না সেখানে। আয়াজকে সম্পূর্ণ ইগনোর করে নির্লিপ্ত ভঙ্গিতে পাশ কাটিয়ে দরজার দিকে হাঁটা দেয়। একজন সাধারণ মেয়ের মুখের উপর দেখানো এমন কোল্ড অ্যাটিটিউড আয়াজের মতো মানুষের পক্ষে টলারেট করা অকল্পনীয় হয়ে দাঁড়ায়। ইনায়েতের এই স্পর্ধা তার আকাশচুম্বী ইগোতে হাতুড়ি দিয়ে মারাত্মক আঘাত করে। সে রাগে ক্ষোভে দ্রুত ঘুরে দাঁড়িয়ে হিসহিস করে বলে ওঠে, তুমি কি আমাকে তোমার ইগো দেখাচ্ছ ইনায়েত? ডেয়ার নট। এমন দুঃসাহস ভুলেও করো না আগে। ইনায়েত হাঁটার গতি কমিয়ে দিয়ে দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে আয়াজের দিকে তাকায় সে। চোখের পাতা 2-1 বার নেড়ে ভাবলেশহীন কণ্ঠে তাকে বলে, স্যার, আপনাদের মতো এলিট রয়্যালদের কি আর আমাদের মতো অর্ডিনারি মানুষ ইগো দেখাতে পারে? আমি তো শুধু নিজের জায়গায় ঠিক আছি। কথাটার কোনো জুৎসই কাউন্টার রিপ্লাই আয়াজের মাথায় এল না। এক বুক অস্বস্তি আর ক্রোধ চেপে সে অন্যদিকে ঘুরে লম্বা পায়ে হেঁটে সোজা ব্যালকনিতে চলে যায়। ব্যালকনির রেলিং চেপে ধরে সে গভীরভাবে ভাবতে থাকে, সত্যিই তো, ইনায়েত তো নিজের জায়গায় একদম ঠিক। আয়াজ তো ভেবেছিল, আর 10টা মেয়ের মতো ইনায়েতও হয়তো তার সম্পদ আর স্ট্যাটাস দেখে তাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, অবজ্ঞা বা তাচ্ছিল্য করলে হার্ট হয়ে কাঁদবে, ভেঙে পড়বে। কিন্তু এই মেয়ের তো কোনো রিয়াকশনই নেই। তার মানসিক দ্বিতার কোনো দেওয়ালই আয়াজ ভাঙতে পারছে না। মেয়েটা এমন কেন? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা। লর্ড অ্যাশ পরিবারের গ্র্যান্ড লিভিং রুমে এক জমকালো পরিবেশ বিরাজ করছে। চারপাশের চোখ ধাঁধান রয়্যালিটি মাঝেই এই পরিবারের সদস্যরা একে একে সবাই উপস্থিত আছেন। চলুন এই অ্যাশ পরিবারের সমীকরণটা একটু গভীরভাবে মিলিয়ে নেওয়া যাক। আয়াজের বাবা মিস্টার লর্ড কেনিথ অ্যাশ। ভাইদের মধ্যে তিনি সবার বড় এবং পরিবারের প্রধান। উনার স্ত্রী লেডি আয়রা অ্যাশ। এই দম্পতির বড় সন্তান 31 বছর বয়সী আয়াজ। আয়াজের জন্মের এক দীর্ঘ সময় পর উনারা আজওয়াকে জন্ম দেন। মূলত এই কারণেই ভাইবোনের মাঝে বয়সের এত হিউজ ডিফারেন্স। 20 বছর বয়সী আজওয়া বর্তমানে দেশের বাইরে ফিনল্যান্ডে অবস্থান করছে। আয়াজের সেকেন্ড আঙ্কেল মিস্টার কায়রান অ্যাশ এবং উনার স্ত্রী মিসেস লুইসা। এই দম্পতির সংসার 1 ছেলে এবং 3 মেয়েকে ঘিরে। বড় ছেলে আইভান অ্যাশ বয়স 29। আর মেয়েদের মধ্যে লারার বয়স 24, থিয়ার 22 এবং পরিবারের অন্যতম ছোট সদস্য লেক্সির বয়স 18। আয়াজের থার্ড আঙ্কেল মিস্টার এডওয়ার্ড আর উনার স্ত্রী মিসেস রুবি। উনাদের সংসারে রয়েছে 2 ছেলে আর 2 মেয়ে। ছেলেদের মাঝে 29 বছর বয়সী আইজ্যাক আর 27 বছর বয়সী এরিক। মেয়েদের মধ্যে 21 বছরের ফেইথ এবং 19 বছরের ইনেস। আর হ্যাঁ, ইনায়েতের পুরো নাম হল ফ্লোরেন্স ইনায়েত। ইনায়েত ট্রে হাতে সবাইকে কফি সার্ভ করছে। এটাই এই ফ্যামিলির নিয়ম, নতুন বুকে নিজের হাতে কফি বা কোনো স্পেশাল ডিশ বানিয়ে সবাইকে সার্ভ করতে হয়। ইনায়েতও একদম রোবটের মতো সেই ডিউটি পালন করছে। কে কেমন ফ্লেভার পছন্দ করে সেই ডিমান্ড অনুযায়ী কফি বানিয়ে সবার হাতে হাতে তুলে দিচ্ছে সে। যদিও এই বাড়ির কেউই তাকে খুব একটা পছন্দ করে না, সবার চোখেই একটা জাজমেন্টাল লুক,
তবুও ফর্মালিটি মেইনটেইন করে কফিটা সবাই রিসিভ করছে। আয়াজ একদম রিল্যাক্সড মুডে কাউচের মাঝখানে বসে আছে, তার একপাশে থিয়া আর অন্য পাশে ফেইথ। আয়াজের এই প্লেবয় টাইপ পজিশন আর অ্যাটিটিউড দেখে ইনায়েতের ভেতরে তাচ্ছিল্যের একটা হাসি তৈরি হয়। তাহলে এর ক্যারেক্টারেই মেইন প্রবলেম। সে মনে মনে বিড়বিড় করে, ঠিক এই রিজনটার জন্যই ফ্রেয়া নামের ওই কালসাপটা নিজে সেফলি স্কিপ করে আমাকে এই টক্সিক সিচুয়েশনে ঝুলিয়ে দিয়ে গেছে গিউ। কথাটা ভেবে তপ্ত একটা শ্বাস ছাড়ে ইনায়েত। ফেইথ আর আয়াজের হাতে কফির মগ দুটো হ্যান্ডওভার করে সে যখন থিয়ার দিকে এগোয়, ঠিক তখনই ঘটে ইনসিডেন্টটা। থিয়া ইচ্ছে করেই ইনায়েতের হাতের উপর পুরো বয়লিং হট কফির মগটা উল্টে দেয়। ধোয়া ওঠা ফুটন্ত কফি সরাসরি ইনায়েতের ফর্সা হাতের চামড়ার উপর আছড়ে পড়ে। আয়াজ আর ফেইথ সিচুয়েশনের আকস্মিকতায় সাথে সাথে বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। এত সিভিয়র একটা বার্ন হওয়ার পরও ইনায়েতের ফেসাল এক্সপ্রেশন একটুও চেঞ্জ হয় না, তার মুখ থেকে সামান্য উহন সাউন্ডও বের হয় না। সে একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। থিয়া একটা ফেক প্যানিক ক্রিয়েট করে ওভার অ্যাক্টিংয়ের সাথে উঠে দাঁড়ায়, ওহ মাই গড, আই অ্যাম সো সরি। আমি আসলে একদম নোটিশ করিনি। তোমার ড্রেসটা পুরো স্পয়েল হয়ে গেল, সাথে হাতটাও তো বার্ন হয়ে গেল। সেই টকটকে লাল হয়ে যাওয়া, ফোসকা পড়ার উপক্রম হওয়া হাত দিয়েই ইনায়েত ট্রে থেকে আরেকটা ফ্রেশ মগ থিয়ার হাতে ধরিয়ে দেয়। মুখে একটা পারফেক্ট ফেক স্মাইল ঝুলিয়ে সে খুব ক্যাজুয়ালি আই কন্ট্যাক্ট করে বলে, ইটস ওকে, এটা খুব মাইনর একটা ব্যাপার। তোমার তো কোথাও হার্ট হয়নি? দ্যাটস ইট। তুমি কফি এনজয় করো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি গো। এ কথা বলে ইনায়েত জাস্ট টার্ন করতেই থিয়ার মা মিসেস লুইসা একটু ফর্মালিটি দেখিয়ে বলে ওঠেন, থিয়া, একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবে তো। মেয়েটার হাতটা তো ব্যাডলি বার্ন হয়ে গেল মনে হচ্ছে গিউ। পুরো ইনসিডেন্টটা আয়াজ খুব ক্লোজলি নোটিশ করেছে। থিয়া যে কতটা ইন্টেনশনালি কাজটা করেছে সেটা তার শার্প চোখ এড়ায়নি। সে নিজের চোখেই দেখেছে গরম কফিতে ইনায়েতের হাতের চামড়া উঠে যাওয়া হওয়ার উপক্রম হয়েছে। দৃশ্যটা দেখে তার নিজের ভেতরেও একটা গিল্ট ফিল হয়, বুকের ভেতরটা একটু হলেও ছ্যাঁত করে ওঠে। কিন্তু নিজের ইগো স্যাটিসফাই করতে আর ইনায়েতকে মেন্টালি হার্ট করার ইন্টেনশন থেকে সে বলে ওঠে, আরে জাস্ট ইগনোর ইট আন্টি। সামান্য হাতই তো পুড়েছে। থিয়া মিসেসের মেয়ে, ওর অন্তত এতটুকু করার রাইট বা প্রিভিলেজ তো এই বাড়িতে আছেই গো। এই কথাগুলো ইনায়েতের ব্রেনে একটুও হিট করে না। সে একদম সাইলেন্টলি, এক্সপ্রেশনলেস ফেস নিয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে একটা ডার্ক টি শার্ট আর কমফোর্টেবল ট্রাউজার পরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোড়া হাতটা একবার দেখে সে। এই সামান্য বার্ন তার কাছে লিটারেলি একটা জোক। আন্ডারগ্রাউন্ড ট্রেনিংয়ের সেই ডার্ক ডেজগুলোর কথা মনে পড়ে তার। যখন চাবুক দিয়ে স্কিন ছিঁড়ে সেখানে কাঁচা লবণ ঘষে দেওয়া হতো, যাতে এক্সট্রিম পেইন টলারেন্স বাড়ে। এনিমি ক্যাম্পে ধরা পড়লে যাতে যেকোনো ব্রুটাল টর্চার সহ্য করার ক্যাপাসিটি থাকে। তার কাছে এই কফির ছ্যাঁকা তো নথিং। ফোনটা হাতে নিয়ে ইনায়েত নাবিদকে টেক্সট করে, আমি কিছু করতে চাই গু। উইদিন সেকেন্ডস ওপাশ থেকে রিপ্লাই আসে, গো অ্যাহেড, যা ইচ্ছে কর গু। মেসেজটা স্ক্রিনে দেখেই ইনায়েতের ঠোঁটের কোণে একটা ডেডলি স্মাইল ফুটে ওঠে। ঠিক তখনই রুমে আয়াজের প্রবেশ করে। আয়াজের উপস্থিতি টের পাওয়া মাত্রই ইনায়েত তার ইমোশন হাইড করে একদম প্রফেশনাল আর গম্ভীর হয়ে সোজা হয়ে দাঁড়ায়। আয়াজের চোখ পড়ে গিয়ে সরাসরি ইনায়েতের হাতের উপর। সে লিটারেলি শকড। পুরো হাতটা এখনও টকটকে লাল হয়ে আছে, স্কিন ড্যামেজ স্পষ্ট। ও কি একটু ঠান্ডা পানীয় হাতে দেয়নি? কোনো বার্ন অয়েন্টমেন্ট বা মেডিসিন অ্যাপ্লাই করেনি? এই মেয়েটার বডিতে কি কোনো পেইন রিসেপ্টর নেই? আয়াজ আস্তে আস্তে ইনায়েতের দিকে এগোয়। কনফিউজ টোনে জিজ্ঞেস করে, এই, তোমার হাতে কি সিরিয়াসলি কোনো পেইন হচ্ছে না? এখনও কিছু লাগাওনি কেন? কথাটা শুনে ইনায়েত তাচ্ছিল্যের একটা শান্ত হাসি দেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে জাস্ট একটা ওয়ার্ডে একদম ক্যাজুয়ালি রিপ্লাই করে, লাগবু। ওকে এভাবে ডেমকেয়ার অ্যাটিটিউডে হাসতে দেখে আয়াজ টোটালি স্পিচলেস হয়ে যায়। সে এক্সপেক্ট করেছিল ইনায়েত হয়তো অন্তত এখন ফেটে পড়বে। রেগে গিয়ে বলবে, আপনি কি করে থিয়ার পক্ষে কথা বলতে পারলেন? আপনি তো সত্যিটা নিজের চোখেই দেখেছিলেন। কিন্তু না, ইনায়েত এমন কিছুই করল না। তার এই ডেডলি সাইলেন্স আর কেয়ারলেস অ্যাটিটিউড আয়াজকে আরও বেশি কনফিউজড করে দেয়। ইনায়েত জাস্ট একটা শর্ট রিপ্লাই দিয়ে একদম চুপ হয়ে যায়। আয়াজ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বেডসাইড ক্যাবিনেটটা খোলে। ভেতর থেকে একটা দামি অয়েন্টমেন্ট বের করে ইনায়েতের দিকে এগিয়ে দেয় সে। ওর চোখে মুখে স্পষ্ট একটা অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড, মনে হচ্ছে সে অনেক বড় কোনো ফেভার করছে।
বেশ তাচ্ছিল্যের সাথেই সে বলে, যদিও তোমার এই ইনজুরি নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই, তারপরও নাও অয়েন্টমেন্টটা অ্যাপ্লাই করে নাও। পরে ইনফেকশন হলে আবার নতুন ড্রামা শুরু হবে গু। ইনায়েতের চোখের পলকও পড়ে না। একদম নির্বিকার ভঙ্গিতে সে নিজের পকেট থেকে এক্সাক্টলি সেম ব্যান্ডের অয়েন্টমেন্টের একটা টিউব বের করে আয়াজের চোখের সামনে মেলে ধরে, আমার কাছেও আছে। থ্যাঙ্কস, বাট আমি নিজেই অ্যাপ্লাই করে নিতে পারব গু। আয়াজ রীতিমতো এম্বারাসড ফিল করে। হাতটা মাঝপথেই আটকে যায় তার। হিরো সাজতে গিয়ে এই মেয়ের সামনে তাকে বারবার এভাবে ইনসাল্টেড হতে হচ্ছে। হোয়াট আ পেইন! নিজের ম্যাসকুলিন ইগোতে বেশ বর্ষর একটা ধাক্কা খায় সে। দাঁতে দাঁত চেপে সে হাতটা নামিয়ে নেয়। ইনায়েত খুব ক্যাজুয়ালি টিউবের ক্যাপটা খুলে নিজের পোড়া ক্ষতের উপর মেডিসিন লাগাতে শুরু করে। ক্ষতটা বেশ গভীর। আয়াজ তো লিটারেলি শকড হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। এই করা মলমটা স্কিনে টাচ করলেই প্রচণ্ড জ্বালা হওয়ার কথা, অথচ ইনায়েতের ফেসাল এক্সপ্রেশনে বিন্দুমাত্র কোনো চেঞ্জ নেই। ওর কি একটুও পেইন হচ্ছে না? হোয়াট কাইন্ড অফ গার্ল ইজ শি? আয়াজ নিজের হাতের অয়েন্টমেন্টটা সশব্দে ক্যাবিনেটের উপর রেখে দিয়ে বিরক্তি নিয়ে বিড়বিড় করে, এজন্যই বোধহয় বলে, দাসীকে কখনো কুইনের স্ট্যাটাস দিতে নেই। এরা কদর বোঝে না। তো আপনাকে কে বলেছে সেই স্ট্যাটাস দিতে? ইনায়েত এবার কথার উত্তর দেয়। আয়াজ তো ঠিক এই মোমেন্টটার জন্যই ওয়েট করছে। সে ইনায়েতের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়, একটু দয়া দেখাতে চেয়েছিলাম, বাট ট্রাস্ট মি, তুমি সেটার যোগ্যই নও। ইনায়েত এবারও কোনো রিয়াকশন দেখায় না। একদম কোল্ড, রোবোটিক ভয়েসে সে বলে, আপনি মহান, তাই দয়া দেখাতে চেয়েছেন। কিন্তু আপনার মতো হাই ক্লাস মানুষের দয়া নেওয়ার মতো স্ট্রেংথ কি আমার আছে? অবভিয়াসলি নেই, তাই আমি নিইনি। ইটস দ্যাট সিম্পল গু। আয়াজ এবার কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, নিজের পজিশনটা তাহলে ভালোই বুঝতে পারছো দেখছি। জি, অন্তত অতটুকু সেন্স আর রিয়ালিটি চেক আমার আছে গু। আয়াজ আরও কিছু একটা বলতে যায়, ঠিক তখনই কোনো নখ ছাড়াই থিয়ার কাজিন এভা রুমে প্রবেশ করে। যে কিনা আয়াজের বেশ ক্লোজ ফ্রেন্ড। এভা এসেই খুব এক্সাইটেড ওয়েতে ক্যাজুয়ালি আয়াজকে হাক করে নেয়। উচ্ছ্বসিত হয়ে হাসতে হাসতে বলে, হোয়াটস আপ হ্যান্ডসাম? কেমন আছিস তুই? শুনলাম বিয়েও করেছিস। আয়াজ বেশ আনকমফোর্টেবল ফিল করে। সে এভাকে পাল্টা হাক করে না, বরং নিজের হাত দুটো আলতো করে ওর কাঁধে রেখে একটু দূরে সরিয়ে দেয়। নর্মালি নিজের হাজব্যান্ডকে অন্য কোনো মেয়ের সাথে এতটা ফিজিক্যালি ক্লোজ হতে দেখলে যে কোনো মেয়েরই জেলাস হওয়ার কথা। কিন্তু ইনায়েত এই পুরো সিনারিওটা টোটালি ইগনোর করে। সে অবজ্ঞার সাথে জানালার বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকে, মনে হচ্ছে রুমে সে একদম একা। তখনই এবার নজর পড়ে ইনায়েতের দিকে। এই তাহলে ইনায়েত? সেই কনকিউবাইনের মেয়ে? আয়াজ আর চোখে ইনায়েতের এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউডটা নোটিস করে। সে মনে মনে ভাবে, কী গো এই মেয়ের? ওর হাজব্যান্ডের সাথে অন্য একটা মেয়ে এতটা ক্লোজ হচ্ছে, আর সে এমন ভাব করছে যেন নাথিং হ্যাপেন্ড। ডাজ শি ইভেন কেয়ার? ইনায়েত এবার জানালার বাইরে থেকে চোখ সরিয়ে ডিরেক্ট এভার দিকে তাকায়। তার আই কন্ট্যাক্ট এতটাই শার্প যে এভা একটু হলেও থতমত খেয়ে যায়। ইনায়েত তীক্ষ্ণ গলায় বলে, মিস এভা, ওহ সরি, মিসেস অ্যাশি বলা উচিত আপনাকে। এনিওয়ে, আপনি বরং নিজের কথা বলার ম্যানারটা একটু ঠিক করুন। কনকিউবাইনের সন্তান বলে কি আমি মানুষ নই? আমার জন্ম তো ইল্লিগাল কোনো ওয়েতে হয়নি যে আপনি আমার সামনে এমন চিপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। নেক্সট টাইম কথা বললে নিজের লিমিটে থেকে বলবেন গু। কথাগুলো শার্প অ্যারোর মতো থ্রো করেই ইনায়েত ঘুরে সোজা ব্যালকনির দিকে পা বাড়ায়। আয়াজ আর এভা দুজনেই স্তব্ধ হয়ে ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। আয়াজ একটা স্বস্তির দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে হাসে, যাক, ফাইনালি এই ইমোশনলেস রোবটা অন্তত কোনো রিয়াক্ট তো করল। সামথিং ইজ দেয়ার আন্ডার দ্যাট কোল্ড ফেস্ক। অতিরিক্ত ইংরেজি ইউজ করে ফেলেছি, আগামী পর্বে এমন হবে না, একটু ম্যানেজ করে নিয়েন প্লিজ। আর গল্পটা কেমন হলো বলে যাবেন। রিয়েক্ট কমেন্ট করবেন বেশি বেশি। সকাল 10টা। অ্যাশ ক্যাসেলের ড্রয়িং রুমে প্রলয়ঙ্করী ঝড় বইছে। থিয়া যে পেশায় নামজাদা গায়িকা, যার অহংকার আর নামডাকে চারপাশ মুখরিত, তার ক্যারিয়ারের কফিনে আজ শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয়েছে। রাত 1টা থেকে শুরু হওয়া এই তাণ্ডব সকাল 10টায় এসে চরম আকার ধারণ করেছে। 4জন প্রভাবশালী ডিরেক্টর আর ম্যানেজারের সাথে তার গোপন, আপত্তিকর ছবিগুলো এখন নেট দুনিয়ায় ভাইরাল। নিখুঁত পরিকল্পনায় কেউ এই নোংরামিগুলো ফাঁস করে দিয়েছে। বাইরে মিডিয়ার ফ্ল্যাশলাইট আর সাধারণ মানুষের ছিক ছিক তে কান পাতা দেয়। নিচে ড্রয়িং রুমের মাঝখানে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে থিয়া। পরিবারের মানুষদের ক্ষোভের আগুনে পুড়ছে সে।
রাগের বশে ইতিমধ্যেই তার গালে বসেছে ৭-৮টা কষানো চর। অপমানে আতঙ্কে থিয়ার মেকআপ গলে নামছে কান্না হয়ে। আর এই পুরো ধ্বংসজ্ঞটা দোতলার করিডোর থেকে থেকে তৃপ্তিতে উপভোগ করছে ইনায়েত। তার ভঙ্গিটা একদম স্থির, পুড়ে যাওয়া হাতটা অবলীলায় রাখা রেলিংয়ের উপর, হাতের আঙুলগুলো শিথিলভাবে শূন্যে ঝুলে আছে। বা হাতটা আলতো করে চিবুকে ছোঁয়ানো। নিচে থিয়ার এই পতন, এই আর্তনাদ সবকিছু তার কাছে কোনো এক নিখুঁত থিয়েটারের দৃশ্য, আর সে নিজে তার একনিষ্ঠ দর্শক। ইনায়েতের তীক্ষ্ণ দৃষ্টি একবার নিচের থিয়ার উপর থেকে সরে আসে নিজের ডান হাতের দিকে। নিজের হাতের দিকে তাকিয়ে খুব নিচু, ফিসফিসে ধারালো স্বরে সে নিজের মনেই বলে ওঠে, আমায় পোড়ালে নিজেকেও যে ছাই হতে হবে, এটুকু তো জানা উচিত ছিল ডার্লিং তোমার। থিয়াগটি তো আকস্মিক ঘটনার রেশ এখনও কাটেনি। পুরো রয়্যাল ম্যানশনের আবহাওয়া আগে থেকেই এক অদৃশ্য বরফে ঢাকা। চারদিকে বলতে গেলে ডার্ক অরা বিরাজ করছে। এর মাঝেই আয়াজ আর ইনায়েতকে নিজের স্টাডি রুমে তলব করেন আয়াজের বাবা, বর্তমান অ্যাশ ফ্যামিলির কিং। তার এই অপ্রত্যাশিত তলব মানেই নতুন কোনো ঝড়ের পূর্বাভাস। আর এবার তিনি যে রয়্যাল ডিক্রি জারি করলেন, তাতে দুজনেরই পায়ের তলার মাটি আছড়ে যাওয়ার উপক্রম। তিনি কোনো ভনিতা ছাড়াই একদম স্ট্রেট কাট জানিয়ে দেন রয়্যাল ব্লাড লাইনের উত্তরাধিকার নিশ্চিত করতে আয়াজ আর ইনায়েতকে খুব জলদি একটি বেবি কনসিভ করতে হবে। সেই বেবি বয় হলে সে হবে ফিউচার ক্রাউন প্রিন্স, আর গার্ল হলে প্রিন্সেস। এই উত্তরাধিকারী পৃথিবীর আলো দেখার সাথে সাথেই আয়াজ অফিসিয়ালি কিং হিসেবে ক্রাউন গ্রহণ করবে, আর তার বাবা যাবেন অবসরে। এই সাডেন শোকে দুজনেই কিছুক্ষণের জন্য পাথর হয়ে গিয়েছিল। কোনোমতে ফর্মালিটি মেইনটেইন করে মাথা নেড়ে তারা নিজেদের রুমে ফিরে আসে। আয়াজ ইনায়েতের দিকে একবারও না তাকিয়ে, বিরক্তিসঞ্চার করে নিজের এক্সপেন্সিভ স্যুট জ্যাকেটটা খুলতে খুলতে সে সাফ জানিয়ে দেয়, লিসেন, আমি তোমাকে টাচ করব না। আর তোমার থেকে আমার কোনো বেবিও চাই না। সো ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম মি। কথাটা শুনে ইনায়েতের হিম্মগ্ন মুখাবয়বে একরাশ তাচ্ছিল্য আর বিরক্তি ফুটে ওঠে। সে এক পা পিছিয়ে নিজের ফোল্ড করা হাত দুটো বুকের কাছে রেখে পাল্টা সার্কাজম মেশানো গলায় বলে, আপনাকে টাচ করতে বলেছে কে? বেবিই তো লাগবে। যান, গিয়ে আপনাদের হাইক্লাস সোসাইটি থেকে আপনার লেভেলের কাউকে মিসেস বানিয়ে বেবি নিয়ে নিন। আমার সাথেই নিতে হবে এমন তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই গু। জ্যাকেটটা সোফার উপর ছুঁড়ে মেরে আয়াজ এবার বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ায়। তার চোখের দৃষ্টি এখন ইগলের মতো তীক্ষ্ণ ইনায়েতের দিকে তাক করা। চোয়াল শক্ত করে সে বলে, আমি বহু বিয়েতে বিলিভ করি না। আমি আগে তোমাকে ডিভোর্স দেব, তারপর নিজের চয়েসে কাউকে বিয়ে করব, আর তারপর বেবি নেব। ক্লিয়ার? ইনায়েত অতুলনীয় বিরক্তিতে একটা ডিপ ব্রেথ নিয়ে ফুস করে শ্বাস ছাড়ে। আয়াজের এই চাইল্ডিশ অথচ অ্যারোগেন্ট কথায় পাত্তা না দিয়ে সে তার দিক থেকে মুখ ঘুরিয়ে ড্রেসিং রুমের দিকে পা বাড়াতে বাড়াতে ক্যাজুয়াল টোনে বলে, তো নিন না ভাই। কে আটকেছে আপনাকে? শুধু শুধু এই ইউজলেস টপিক নিয়ে কথা বলে আমার টাইম ওয়েস্ট করলেন ঘ। কথাটা শেষ করে ইনায়েত চলে যেতে নেয়, কিন্তু আয়াজ তাকে এক পাও এগোতে দেয় না। ইনায়েতের এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড তার ইগোতে মারাত্মক রূপে আঘাত করে। এক ছটকায় খপ করে ইনায়েতের ডান হাতের কবজিটা চেপে ধরে সে। কোনো কিছু বুঝে ওঠার আগেই একটানে ইনায়েতকে একদম নিজের বুকের কাছে টেনে আনে। দুজনের মাঝে এখন 1 ইঞ্চিরও দূরত্ব নেই। আয়াজের চড়া, পেশিবহুল শক্ত বুকের সাথে ইনায়েতের শরীর প্রায় লেপ্টে আছে। আয়াজের উষ্ণ, রাগান্বিত নিঃশ্বাস আছড়ে পড়ছে ইনায়েতের মুখে। এই সাডেন ক্লোজনেসে ইনায়েত কিছুটা বিচলিত হয়ে পড়ে। তাও এমন আকস্মিক অ্যাগ্রেশনেও ইনায়েত ঘাবড়ায় না, বরং শক্ত চোখে আয়াজের দিকে তাকায়। এত কাছ থেকে আয়াজকে সে এর আগে কখনো খুঁটিয়ে দেখার সুযোগ পায়নি। আজ প্রথমবার নোটিশ করে আয়াজের বা ভ্রুতে একটা শার্প আইব্রো স্লিট করা, যা তার রাগি ফেসটাকে আরও ডেঞ্জারাস লুক দিচ্ছে। কপালে এসে পড়েছে মেসড আপ কার্টেন হেয়ারস্টাইলের কয়েকটা অবাধ্য চুল। তার গভীর চোখ দুটোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ইনায়েতের এই ভয়ডরহীন, বোল্ড আই কন্ট্যাক্ট আয়াজকে শান্ত করার বদলে আরও ট্রিগার করে দেয়। সাধারণত তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কারও নেই, আর এই মেয়েটা কিনা বিন্দুমাত্র না কেঁপে তার চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। সে দাঁতে দাঁত চেপে একদম ডেডলি গলায় ফিসফিস করে বলে, তোমার কিসের এত পাওয়ার, হ্যাঁ? এত ইগো, এত অ্যাটিটিউড, এত জেদ ঠিক কিসের ভিত্তিতে দেখাও তুমি? ইনায়েতের ঠোঁটের কোণে একটা ওয়ান সাইডেড ডেভিলিশ স্মাইল ফুটে ওঠে। পরিস্থিতির ভয়ঙ্কর রূপ দেখেও সে একদম রিল্যাক্সে অনাসক্ত গলায় জবাব দেয়, আমার তেজ, আমার জেদ, আমার ইগো, এগুলোই আমার পাওয়ার গু। আয়াজ ক্ষিপ্ত হয়ে হিসহিস করে ওঠে, শাট আপ।
আমাকে তোমার এই ফালতু ইগো দেখানোর ট্রাই করবে না। খবরদার। ইনায়াত এক ফোঁটাও না দমে আয়াজের চোখের সেই জ্বলন্ত আগুনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার ইগো কারো বাপের কেনা প্রপার্টি নয়। আমি কাকে দেখাবো আর কার থেকে লুকাবো দ্যাটস টোটালি মাই বিজনেস। মাইন্ড ইট। আয়াজের হাতের মুঠো এবার আরও শক্ত হয়। ইনায়াতের নাজুক কবজিটা প্রায় পিষে ফেলার মতো ধরে সে তাচ্ছিল্যের এক বাঁকা হাসি হেসে বলে, নিজেকে খুব কুল ভাবো, তাই না? আমার মতো একজন রয়্যাল ব্লাড জুটল তোমার মতো এক সাধারণ স্লেভলাইক মেয়ের কপালে, তাও তোমার মধ্যে বিন্দুমাত্র গ্রেটফুলনেস নেই? নো, একদমই নেই। আয়াজ কয়েক সেকেন্ড সাইলেন্ট থাকে। সে এক্সপেক্ট করেছিল ইনায়াত হয়তো আরও তর্ক করবে, নিজের পজিশন ডিফেন্ড করার চেষ্টা করবে। সত্যি বলতে সে চাইছে ইনায়াত তার সাথে আরও কথা বলুক, ফাইট ব্যাক করুক, তাকে চ্যালেঞ্জ করুক, কিন্তু নিজের এই উইয়ার্ড চাওয়াটা আয়াজ নিজেও রিলাইজ করতে পারে না। ইনায়াত এবার নিজের হাত ছাড়িয়ে নেওয়ার জন্য জোরে মোচড় দেয়। কিন্তু আয়াজের হাতের মুঠো আরও টাইট হয়ে বসে। স্টপ! হাত নড়াচড়া করবে না। আমার কথা এখনও ফিনিশ হয়নি গে। ইনায়াত ব্যঙ্গ করে বলে, কারো সাথে কথা বলতে হলে তার হাত এভাবে ফিজিক্যালি চেপে ধরতে হয়? এটাই কি আপনাদের রয়্যাল প্রোটোকল নাকি, ইয়োর হাইনেস? তুমি কি আমার রয়্যালিটিকে ইনসাল্ট করার ট্রাই করছ? ইনায়াত বাঁকা হাসে, অবশ্যই না। কারণ যারা মানুষকে তুচ্ছ বিষয় নিয়ে অপমান করে তারা পার্সোনালিটিলেস। আর আমি অন্তত ওই চিপ কাতারে পড়ি না গে। কথাটা ডিরেক্টলি তীরের মতো বিঁধে যায় আয়াজের অহংকারে। সে চাপা, থ্রেটনিং গলায় বলে, তুমি কি কথাটা ঘুরিয়ে আমাকে বললে যে আমার পার্সোনালিটি নেই? আমি আপনাকে ডিরেক্টলি বলতে যাব কেন? আমি তো স্পষ্টই বলেছি আমি কাদের মিন করেছি। এখন আপনি যদি নিজে থেকেই ওই কাতারে গিয়ে পড়েন তাহলে আপনিও তাই। সিম্পল। বলে ইনায়াত আয়াজের হাতটা নিজের অন্য হাত দিয়ে চেপে ধরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এবার হাতটা ছাড়লে বেটার হয়। কিন্তু আয়াজ হাত ধরে রাখে। জেদের বসে আগের মতোই শক্ত করে ধরে রাখে। ছাড়ব না যতক্ষণ না আমার কথা শেষ হয়। ইনায়াতের মনে একবার তীব্র ইচ্ছে হয় আয়াজের সেন্সিটিভ জায়গায় একটা সজোরে কিক মেরে নিজেকে এই অস্বস্তিকর অবস্থা থেকে ছাড়িয়ে নিতে। কিন্তু সে নিজের ইমোশন শক্ত হাতে কন্ট্রোল করে। বেশি ফিজিক্যাল স্ট্রেংথও দেখালে আয়াজ ডাউট করবে। আয়াজ বাইরে থেকে নিজেকে যতটা অ্যারোগেন্ট আর ইম্পালসিভ হিসেবে শো করে, ভেতর ভেতর সে যে কতটা ম্যানিপুলেটিভ আর ডিপ ওয়াটার ফিশ তা ইনায়াত খুব ভালো করেই টের পায়। তাই ইনায়াত ফিজিক্যাল ফাইট থামিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। ফাইন। বলুন, আর কি পয়েন্ট বাকি আছে আপনার? আয়াজ এবার ইনায়াতের চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। তার গলার স্বর হঠাৎ করেই সমস্ত রাগ আর অ্যাগ্রেশন সরিয়ে একদম সিরিয়াস, রহস্যময় আর ইন্টেন্স হয়ে যায়। তোমার বাবা ঠিক কী মোটিভে তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছেন? তার আসল গেম প্ল্যানটা কি সেটা আমাকে বলো। ইনায়াত আয়াজের চোখের দিকে তাকায়। বললে ট্রাস্ট করবেন না গি? বলো। আমি করবো। ইনায়াত ধীর কিন্তু ফার্ম গলায় বলে, দ্য ট্রুথ ইজ আমি সত্যিই জানি না তিনি কি স্বার্থে এই বিয়ে দিয়েছেন। তবে কোনো না কোনো হিডেন মোটিভ অবশ্যই আছে। মিস্টার ব্যারন ইভান তো আর নিজের কোনো সেলফিশ রিজন ছাড়া এক পাও ফেলেন না গ। আয়াজ কথাটা শুনেই নিজের কুচকানো ভ্রু জোড়া আরও তীক্ষ্ণ করে বলে, তোমার এই ওভাররেটেড ড্রামাটা এবার বন্ধ করো। আর আমাকে এক্সাক্ট সত্যিটা বলো। ইনায়াত কোনো তাড়াহুড়ো করে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে অনুভূতিশূন্য ভঙ্গিতে বলে, আপনাকে তো আগেই বলেছিলাম বিশ্বাস করবেন না। তারপরও অয়থায় কষ্ট দিলেন গু। কথাটা বলেই ইনায়াত একটা হেঁচকা টানে ওর শক্ত মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চায়। কিন্তু আয়াজ এত সহজে ছাড়ার পাত্র নয়। সে হাত তো ছাড়েই না, উল্টো আরও ডমিনেটিং ভঙ্গিতে আরও শক্ত করে ইনায়াতকে নিজের দিকে টেনে নেয়। ইনায়াত বিন্দুমাত্র রিয়্যাক্ট করে না, রেগেও যায় না। শুধু তার চোখের দৃষ্টিতে ফুটে ওঠে অনন্তশুদ্ধ বিতৃষ্ণা। বরফের মতো ঠান্ডা গলায় সে বলে, আপনার যদি আমার এই হাতখানা এতই পছন্দ হয়ে থাকে, জাস্ট একবার বলুন। আমি হাতটা শরীর থেকে আলাদা করেই দিয়ে দিচ্ছি আপনাকে। আপনি বরং সেটা এভাবেই ধরে রাখুন গু। ইনায়াতের এমন সাইকোপ্যাথিক উত্তর শুনে আয়াত চট করে ওর হাত ছেড়ে দেয়। তার ইগোতে মারাত্মক আঘাত লাগে। তাচ্ছিল্য ভরা গলায় সে বলে, গ্রেট। এখন নিজের হাত স্পেশালি স্যানিটাইজ করতে হবে আমাকে, তোমার মতো স্টুপিড মেয়ের হাত ধরেছি বলে। ইনায়াত ওর কথাটাকে জাস্ট বাতাসে উড়িয়ে দিয়ে অন্যদিকে তাকায়।
নিজের ব্ল্যাক ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করে আনলক করতে করতে অবজ্ঞার সুরে সামনে যেতে যেতে বলে, ড্রামার কোনো শেষ নেই। একদম ফ্রিতে টপনুচ ওয়েব সিরিজ দেখতে পাচ্ছি গু। আয়াজ পেছন থেকে তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, হোয়াট ডিড ইউ জাস্ট সে? ইনায়েত প্রশ্নটা শুনেও না শোনার ভান করে। সে নিজের ফোন স্ক্রোল করতে করতে সোজা ব্যালকনির দিকে চলে যায়। আয়াজ খুব ভালো করেই বুঝতে পারে যে ইনায়েত ইচ্ছা করেই তাকে ইগনোর করছে। তার চোয়াল শক্ত হয়ে আসে। এই মেয়েটা আসলে কি, হু নোজ? কেমন হচ্ছে বলবেন? গঠনমূলক কমেন্ট করবেন। রিয়েক্ট বেশি বেশি করুন, যত বেশি হবে তত তাড়াতাড়ি দ্বীপ গল্প ধীরে ধীরে থ্রিলিংয়ের দিকে যাবে। পরের দিন ভার্সিটির অডিটোরিয়াম স্টাইলের ক্লাসরুম। ইনায়াত নিজের সিটের পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, আর ক্লাসের সামনে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে স্বয়ং আয়াজ। তার মাঝে প্রতিশোধ নেওয়ার স্পৃহা কাজ করছে আজ। ক্লাসের মাঝখানে সে ইনায়াতকে একের পর এক এমন সব আউট অফ সিলেবাস আর কমপ্লেক্স প্রশ্ন করেছে, যা ইনায়াতের সাধ্যের একেবারেই বাইরে। ইনায়াতও কোনো এক্সকিউজ না দিয়ে স্ট্রেট কাট বলে দিয়েছে, পারব না স্যার গু। কেন পারবে না? পারব না, তাই পারব না। আই অ্যাম সরি স্যার গু। আর এই স্পর্ধার শাস্তি স্বরূপ সে তাকে পুরোটা ৩০ মিনিট ক্লাস জুড়ে দাঁড় করিয়ে রেখেছে, সাথে ধরিয়ে দিয়েছেন ৭টা টাফ আর লেংথি অ্যাসাইনমেন্ট করে আনার জন্য। ইনায়াত চুপচাপ দাঁড়িয়ে থাকে। আয়াজের চোখে একটা ব্ল্যাক ফ্রেমড স্টাইলিশ গ্লাস, পরনে একটা নীল রঙের স্লিমফিট শার্ট আর অফ হোয়াইট কালারের প্যান্ট। লোকটাকে দেখতে মারাত্মক কুল আর অ্যারোগেন্ট লাগছে। কিন্তু এই লোকটা যে ভেতরে ভেতরে কত বড় একটা ডেভিল, সেটা ইনায়াত ছাড়া আর কেই বা জানে। অথচ ভার্সিটির মেজরিটি ফিমেল স্টুডেন্টদের ফার্স্ট ক্রাশ হয়ে বসে আছে সে। ইনায়াতের তো তার দিকে তাকাতেও লিটারেলি বমি আসে। সে আসলেই বোঝে না, মেয়েরা এসব টক্সিক ম্যানদের মাঝে কি এমন পায় যে একেবারে হামলে পড়ে। আয়াজ হঠাৎ পড়া থামিয়ে মার্কারটা হাতে ঘুরিয়ে ইনায়াতের দিকে পয়েন্ট করে প্রশ্ন করে, হে ইউ, এতক্ষণ এক্সাক্টলি কী বিষয়ে লেকচার দিলাম বলো তো? আয়াজ ভেবেছিল ইনায়াত পাজলড হয়ে যাবে, সবার সামনে হিউমিলিয়েট হবে। কিন্তু সে অত্যন্ত নিখুঁত আর কনফিডেন্টলি পুরো টপিকটা এক নিঃশ্বাসে এক্সপ্লেইন করে দেয়। ওকে শাস্তি দিয়ে এতক্ষণ আয়াজের ভেতরটায় বেশ একটা স্যাডিস্টিক শান্তি কাজ করছিল, কিন্তু ওর পারফেক্ট অ্যান্সার শুনে ওর ইগোতে আবারও আঁচড় লাগে। ভেতরে ভেতরে অশান্তির আগুন জ্বলে ওঠে। ক্লাস টাইম ওভার। স্টুডেন্টরা বের হতে শুরু করে। আজ ইনায়াতের বেস্ট ফ্রেন্ড এলিজা ক্লাসে আসেনি, তাই সে একা একাই নিজের ব্যাগটা গুছিয়ে করিডোর পেরিয়ে মেইন গেটের দিকে এগোয়। গেটের সামনে আসতেই হঠাৎ দেখা হয়ে যায় ওর এক সিনিয়রের সাথে। ছেলেটাকে দেখলেই ইনায়াতের চরম বিরক্তি লাগে, একটা চিপ ভাইব আসে ওর কাছ থেকে। তারপরও সোশ্যাল কার্টেসি মেইনটেইন করে ইনায়াত ওর কথার উত্তর দেয়। ক্যাজুয়াল কিছু কথাবার্তা চলতে থাকে ওদের মাঝে। ঠিক এমন সময় আয়াজ নিজের বিলাসবহুল স্পোর্টস কারটা নিয়ে ওদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা সজোরে ব্রেক কষে। টায়ারের তীক্ষ্ণ শব্দে সবাই সেদিকে তাকায়। এরপর মুহূর্তেই সে স্পিড বাড়িয়ে চলে যায়। তবে যাওয়ার সময় গাড়ির কালো গ্লাস ভেদ করে তার শিকারী দৃষ্টিটা স্থির ছিল ইনায়াতের উপর। ইনায়াত এসব পাত্তা না দিয়ে ধীরে ধীরে কাঁধের ব্যাগটা ঠিক করে ভার্সিটি থেকে বেরিয়ে আসে। ওদিকে আয়াজ কিছু দূর গিয়ে রাস্তা ফাঁকা দেখে গাড়িটা সাইড করে থামিয়ে অপেক্ষা করতে থাকে। তার উদ্দেশ্য ইনায়াতকে লিফট দেওয়া নয়, বরং ওই সিনিয়রের সাথে ওর ইকুয়েশনটা কী সেটা বোঝার চেষ্টা করা। আয়াজের ভেতরে কেমন যেন একটা চাপা, জ্বলন্ত রাগ কাজ করছে। যতই হোক, মেয়েটা লিগ্যালি তার ওয়াইফ। তার মিসেসের সাথে অন্য কোনো থার্ড ক্লাস ছেলে কেন এভাবে হেসে কথা বলবে? পরক্ষণেই আবার সে স্টিয়ারিং হুইলে সজোরে ঘুষি মেরে নিজেকে সামলে নেয়, ড্যাম ইট। বলুক কথা, তাতে আমার কি? আই ডোন্ট কেয়ার। সাইড মিররে চোখ পড়তেই সে দেখতে পায় ইনায়াত হেঁটে হেঁটে বেশ কিছুটা কাছাকাছি চলে এসেছে। সে ভেতর থেকেই গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজাটা খুলে দিয়ে অত্যন্ত কমান্ডিং আর অথরিটেটিভ টোনে বলে, গাড়িতে এসো গু। ইনায়াত গাড়ির খোলা দরজাটার দিকে একবার তাকায়। তারপর ঠাস করে দরজাটা আটকে দিয়ে একটা শান্ত অথচ তাচ্ছিল্য ভরা হাসি হাসে। রয়্যালদের পাশে কমানো মানায় না স্যার। আর আপনার এই গাড়িতে ওঠার কোনো ইচ্ছে আমার নেই গু। কথাটা বাতাসে জাস্ট ছুঁড়ে দিয়েই ইনায়াত ঘুরে দাঁড়ায়। নিজের কনফিডেন্ট পদক্ষেপে একা সামনের দিকে হাঁটা ধরে সে। আয়াজের মতো একজন মানুষের সাথে একই গাড়িতে যাওয়ার ইন্টারেস্ট, মুড বা রুচি কোনোটাই তার নেই। লাইফের এই পর্যায়ে এসে এসব সস্তা ইমোশনাল ড্রামা টলারেট করার মতো টাইম আর এনার্জি কোনোটাই সে ওয়েস্ট করতে রাজি নয়। মাথার ভেতর এখন শুধু নেক্সট মুভ নিয়ে প্রফেশনাল ক্যালকুলেশন।
কারেন্ট কেসটা অলরেডি সলভড। আগামীকাল থেকেই স্পেশাল ইন্টেলিজেন্স মিচ হয় তার, নাভিদ আর এলিজের নতুন জয়নিং। আজ হেডকোয়ার্টারে ফাইনাল রিপোর্টিং সাবমিট করে রানিং প্রজেক্টটার পুরোপুরি ক্লোজ চ্যাপ্টার করতে হবে। এরপর নেক্সট কি ডেডলি মিশন অ্যাসাইন হয়, কার কমান্ডের আন্ডারে কাজ করতে হয়। ব্রেইনের ভেতর চলা এই হাইভোল্টেজ থটসের মাঝখানে অন্য কোনো ইউজলেস জিনিসের স্পেস নেই। সত্যি বলতে আয়াজের এইসব ফাও ছাও কথা তার ব্রেইনে কোনো ইম্প্যাক্টই ফেলে না। ইনায়াত এতটাই ফোকাসড যে সে মাঝেমধ্যে তো ভুলে যায় আয়াজ নামের এই পার্সনটা অন পেপার তার লিগ্যাল হাজব্যান্ড। অন্যদিকে ইনায়াতের এই আইসকোল্ড ইগনোরেন্স আয়াজের মেল ইগোতে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হিট করে। ওর এমন অবজ্ঞায় তীব্র ইনসাল্টেড ফিল করে রাগে ব্লাইন্ড হয়ে যায় আয়াজ। অপমানে তার পুরো শরীর কাঁপতে থাকে। রাফলি গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয় আয়াজ। ইঞ্জিনের গর্জনের সাথেই তার ভেতরের ডার্কনেস জেগে ওঠে। তার চোখের দৃষ্টিতে এখন পিওর ডিস্ট্রাকশন আর সাইকোপ্যাথিক জেদ। উইন্ডশিল্ডের ভেতর দিয়ে সামনে হেঁটে যাওয়া ইনায়াতের ফিগারের দিকে তাকিয়ে তার টার্গেট ফিক্সড হয়ে যায় গাড়িটা ডিরেক্ট এক্সিলারেট করে ইনায়াতের শরীরের উপর দিয়ে ড্রাইভ করা। আজ এই অ্যারোগেন্ট মেয়েটাকে কবরে না পাঠানো পর্যন্ত তার ভেতরের প্রতিহিংসার আগুন কিছুতেই শান্ত হওয়ার নয়। পুরো লাইফেও কেউ তাকে এতটা হিউমিলিয়েট করার সাহস দেখায়নি। প্রতিনিয়ত যতটা অ্যাটিটিউড আর ইগনোরেন্স ইনায়াত তাকে দেখিয়ে চলেছে। স্টিয়ারিং হুইলটা এত শক্ত হাতে গ্রিপ করে যে আয়াজের হাতের রগগুলো স্পষ্ট হয়ে ওঠে। দাঁতে দাঁত চেপে সে বিড়বিড় করে ওঠে, গেম ওভার ইনায়াত। আজই হতে যাচ্ছে তোমার লাইফের লাস্ট ডে। ইনায়াতকে গাড়ির চাকায় পিষে ফেলার একটা ইচ্ছে কয়েক মুহূর্ত আগেই আয়াজকে গ্রাস করলেও লাস্ট মোমেন্টে নিজেকে সামলে নেয় সে। দুজনের পথ বেঁকে যায় দুদিকে। ঘড়ির কাঁটায় এখন ঠিক সন্ধ্যা নেমেছে। আজ বাড়িতে এক গ্র্যান্ড ফ্যামিলি পার্টির আয়োজন। ইনায়াতকেও সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তবে আয়াজের ওয়াইফ হিসেবে নয়, জাস্ট একজন নর্মাল গেস্ট হিসেবে। তবে আজকের এই পার্টি কেবলই একটা গেট টুগেদার নয়, ইনায়াতের জন্য এটা একটা হাইরিস্ক মিশন। আজ এই পার্টিতেই উপস্থিত হবে কিল্টন নামের এক বিজনেস টাইকুন, যার সফিস্টিকেটেড আড়ালে লুকিয়ে আছে এক কুখ্যাত নারী পাচারকারী। জয়নিংয়ের পরপরই ইনায়াত, নাভিদ আর এলিজ এই কিল্টনকে ধরার অ্যাসাইনমেন্ট পেয়েছে। অবশ্য সাথে সিনিয়র অফিসাররাও আছেন, তারা পুরো মিশন গাইড আর লিড করবেন। পার্টিতে যাওয়ার জিরো ইন্টারেস্ট ইনায়াতের, কিন্তু ডিউটি তো করতেই হবে। গায়ে একটা ওভারসাইজ জার্সি জড়িয়েই সে আনমনে রুমে পায়চারি করছে। অন্যদিকে আয়াজ রেডি হচ্ছে নিজের পার্সোনাল চেঞ্জিং রুমে। রয়্যাল বিলঙ্গিংস তার রেডি হওয়ার জন্য 100 জন মেইডের প্রয়োজন। পরিচারিকারা সব কিছু নিখুঁতভাবে এগিয়ে দিচ্ছে। ফাইনাল টাচ শেষে আয়াজ যখন চেঞ্জিং রুম থেকে বেরোয়, মেইডরা সাইলেন্টলি রুম থেকে বেরিয়ে যায়। ইনায়াত জাস্ট এক পলক তাকায় আয়াজের দিকে। অ্যাজ অলওয়েজ তার পরনে হাই ক্লাস রয়্যাল অ্যাটায়ার। 1 সেকেন্ডের ফ্র্যাকশন টাইম দেখেই ইনায়াত চোখ সরিয়ে নেয়। ইনায়াতকে এখনও আনরেডি দেখে আয়াজ ভ্রু কুঁচকে ফেলে। কিছুটা ইরিটেটেড টোনে বলে ওঠে, হে ইউ, তুমি রেডি হবে না? ইনায়াত খুব শর্ট একটা রিপ্লাই দেয়, হবগ। কখন হবে? 6:30 বাজে, 7টায় পার্টি স্টার্ট। আমার চিন্তা আপনার না করলেও আই থিঙ্ক হবে গু। কথাটা ছুড়ে দিয়েই ইনায়াত নিজের ড্রেসিং রুমের দিকে পা বাড়ায়। একবারও সে পেছন ফিরে তাকায় না। তাকালে হয়তো দেখতে পেত আয়াজের চোখে জ্বলতে থাকা একটা ডেডলি, ক্ষিপ্ত দৃষ্টি। পার্টি স্টার্ট হয়ে যায়। একে একে ইনভাইটেড গেস্টরা উপস্থিত হচ্ছেন। নাভিদও ইনভাইটেড ছিল, সে এলিজাকে নিজের ফেক গার্লফ্রেন্ড বানিয়ে বেশ স্মার্টলি পার্টিতে এন্ট্রি নিয়েছে। ক্রাউড এড়িয়ে ইনায়াত ধীর পায়ে এসে দাঁড়ায় গার্ডেনের এক কর্নারে। কারো স্পটলাইটে সে না এলেও আয়াজের শার্প চোখ ঠিকই আটকে যায় তার উপর। যেখানে পার্টির অন্যান্য মেয়েদের পরনে গ্ল্যামারাস সব শর্ট ড্রেস, সেখানে ইনায়াতের গায়ে জড়ানো একটা ব্ল্যাক লং স্ট্রেইট কুর্তি, সাথে হোয়াইট ওয়াইড লেগ পালাজো আর কাঁধে সাদা নেটের দোপাট্টা। তার লালচে-কালো চুলগুলো আনটাইড অবস্থায় পিঠের উপর ছড়িয়ে আছে। রোবট মেয়েটাকে আজ এক অদ্ভুত সফট ভাইব আর মায়ে ঘিরে রেখেছে। হাতে ধরা ওয়াইনের গ্লাসে আলতো চুমুক দেয় আয়াজ, কিন্তু তার সাইড-আই লুক এক মুহূর্তের জন্য সরে না ইনায়াতের উপর থেকে। কেমন যেন একটা ঘোরে তাকিয়ে থাকে সে। ঠিক তখনই ওর বেস্ট ফ্রেন্ড থিও এসে দাঁড়ায় পাশে। আয়াজের এমন রোমান্টিক স্টেয়ারিং দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে, কি দেখছিস ওভাবে? আয়াজের ঠোঁট থেকে আনমনেই বেরিয়ে আসে, হুর। থিও তো রীতিমতো শকড, তুই এই দুনিয়ার বুকে হুর কোথায় পেলি? থিওর এই সারপ্রাইজিং রিয়াকশনে আয়াজের ঘোর কেটে যায়।
মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে নিয়ে হালকা হেসে সে ক্যাজুয়াল টোনে বলে, আরে না, নাথিং। সামনে চলু। কথাটা বলে থিওর কাঁধে হাত রেখে সে সামনে এগোতে নেয়। কিন্তু ব্রেইন সিগন্যাল না দিলেও এক অদম্য ইচ্ছে তার ঘাড় যেন আপনা আপনি টার্ন নেয় ইনায়েতের দিকে। আয়াজ মনে মনে নিজেকেই প্রশ্ন করে বসে, হোয়াটস রং উইথ মি? কি হচ্ছে আমার সাথে? ইনায়াত ধীর পায়ে এগিয়ে যায় নাভিদ আর এলিজার দিকে গিয়ে খুব সন্তর্পণে, ঠোঁটের কোণে মেকি হাসি ধরে রেখে সে ফিসফিস করে জিজ্ঞেস করে, কিরে, কিল্টন কি এসেছে? এলিজা শ্যাম্পেনের গ্লাসে চুমুক দেওয়ার ভান করে ছোট করে মাথা নাড়ে, হ্যাঁ গো। নাভিদ তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশের পরিস্থিতি একবার মেপে নেয়। তারপর নিচু স্বরে কিন্তু বেশ কাঠখোট্টা গলায় বলে, একটু পরেই ওরা প্রাইভেট লাউঞ্জে মিটিংয়ে বসবে, ডিল ফাইনাল করবে। তুই শুধু পুরো ব্যাপারটা নিখুঁতভাবে রেকর্ড করে নিস। নো মিস্টেক্স, ইনায়েত গু। ইনায়েত আলতো করে নিজের ডান কানের দুলটায় হাত বোলায়। এটি নিছক কোনো এক্সপেন্সিভ গয়না নয়, হাই এন্ড টেকনোলজিতে মোড়ানো নিখুঁত একটি স্পাই গ্যাজেট। সে স্মিত হেসে বলে, রিল্যাক্স। আমি অডিও ভিজুয়াল রেকর্ডার একদম পারফেক্টলি সেট করে নিয়েছি। দে ওয়ন্ট ইভেন নো হোয়াট হিট দেম গে। নাভিদ সন্তুষ্ট হয়ে বলে, ওকে। আমরা তাহলে ক্রাউডের সাথে মিশে অন্যদিকে মুভ করছি। তুই এদিকে চোখ রাখু। ইনায়েত হালকা মাথা নাড়ায়, ওকে কি? নাভিদ আর এলিজা ভিড়ের মাঝে মিলিয়ে যেতেই ইনায়েত সামনের দিকে পা বাড়ায়। তার অল্প দূরেই আয়াজ দাঁড়িয়ে আছে, হাতে ক্রিস্টাল গ্লাস। চারপাশের এলিট অতিথিদের সাথে ক্যাজুয়াল কনভারসেশনে ব্যস্ত সে। ইনায়েত সচেতনভাবেই তাকে ইগনোর করে সামনে এগোতে যাবে, ঠিক তখনই আয়াজের কাজিন এরিক এসে ওর পথ আটকায়। ঠোঁটে একটা চার্মিং, প্লেফুল হাসি ঝুলিয়ে এরিক হাত বাড়িয়ে দেয়, এক্সকিউজ মি। আমরা একটা গেম খেলছি। তুমি কি আমার পার্টনার হবে? আনফরচুনেটলি সবারই ফিমেল পার্টনার আছে, শুধু আমারই নেই গু। এমনিতেই চারপাশের এই সাসপেন্সফুল পরিবেশ, তার উপর এরিকের এই অচিত অফার। ইনায়েতের খুবই বিরক্তি লাগে। তবুও কপালের ভাঁজ লুকিয়ে সে কৃত্রিম জড়তা নিয়ে জিজ্ঞেস করে, কিসের গেম? এরিক বেশ এক্সাইটেড হয়ে বলে, আরে মিস্টার কিল্টন আর উনার ওয়াইফ একটা স্পেশাল সাইকোলজিক্যাল গেম ডিজাইন করেছেন। আমরা জাস্ট রিয়েল লাইফে সেটা ট্রাই করব। কিল্টন নামটা কানে যেতেই ইনায়েতের ভাবনায় একটা ক্লিক করে। এই তো সুযোগ। সরাসরি কিল্টনের সার্কেলে ইনপুট করার এটাই তো মোক্ষম সময়। সে ধীরে ধীরে এরিকের দিকে হাত বাড়ায়। কিন্তু এরিকের হাতটা স্পর্শ করার আগেই ঘটে এক নাটকীয় ঘটনা। চিলের মতো ছো মেরে কেউ একজন ইনায়েতের হাতখানা নিজের শক্ত, উষ্ণ মুঠোয় বন্দি করে নেয়। আর সে কেউ না, সে আয়াজ। আয়াজ এরিকের দিকে তাকিয়ে বেশ ক্যাজুয়াল টোনে বলে, আমিও তো খেলব এরিক। কিন্তু আমার পার্টনার পাপ কই? ও তো আমার ওয়াইফ, ওকে আমিই নিয়ে যাবগু। বেচারা এরিক হতভম্ব হয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। কি হলো এটা? এদিকে আয়াজ ইনায়েতের হাত শক্ত করে ধরে সামনে এগোতে থাকে। ইনায়েতের এমনিতেই মেজাজ খারাপ, তার উপর আয়াজের এই ওভার পজেসিভ ড্রামা। সে আয়াজের দিকে একটা তীক্ষ্ণ, শীতল দৃষ্টি নিক্ষেপ করে হিসহিস করে ওঠে, আমার হাত ধরেছেন কেন আপনি? ছাড়ুন। আয়াজ চারদিকে আর চোখে একবার দেখে নিয়ে অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে জবাব দেয়, কেন? আমি ধরলে কোনো প্রবলেম নাকি? ইনায়েত নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার জন্য লোকচক্ষুর আড়ালে সর্বশক্তি প্রয়োগ করে বলে, হ্যাঁ, অফকোর্স প্রবলেম। আয়াজ এবার একটু ঝুঁকে আসে, তার গলার স্বর আরও নিচু, কিন্তু ধারালো, আমি ধরলে প্রবলেম, আর আমার ভাই ধরলে কোনো প্রবলেম নেই? বাহ! হোয়াট আ লজিক! এখন চুপচাপ আমার সাথে চলো, এখানে কোনো সিন ক্রিয়েট করো না গিয়ে। ইনায়েতের তীব্র ইচ্ছে করছে আয়াজের শিনবনে একটা সলিড কিক মারতে। কিন্তু এখন ইমোশনের চেয়ে লজিক আর প্রফেশনালিজম বেশি জরুরি। কিল্টনের কাছাকাছি পৌঁছানোটা প্রাইম টার্গেট। তাই সে রাগটা জোর করে গিলে ফেলে। আয়াজ ওকে নিয়ে একটা রাউন্ড টেবিলের পাশে পাশাপাশি দুটো ভেলভেট চেয়ারে বসে পড়ে। ততক্ষণে গেম ওভার। তবুও সে ইনায়েতের হাত ছাড়ল না, বরং তাকে নিয়ে বসেই রইল। টেবিলের ঠিক অপর পাশেই বসা কিল্টন। লোকটার চোখে মুখে এক ধরনের ধূর্ততা। সে এক নজর ইনায়েতের দিকে তাকিয়ে আয়াজকে প্রশ্ন করে, প্রিন্স, ইনি কে? আগে তো কখনো দেখিনি গি। আয়াজ এক পলক ইনায়েতের দিকে তাকায়, তারপর কিল্টনের দিকে ফিরে উদাসীনভাবে বলে, তেমন কেউ না। আমার অফিসের একজন স্টাফ। বেশ সিনিয়র আর কাজেও ভালো, তাই খেলায় তাকেই পার্টনার হিসেবে নিয়ে এলাম। এসে তো দেখি গেম ওভার গু। আয়াজের এমন চরম অবমাননাকর কথায় ইনায়েত বিন্দুমাত্র রিয়াক্ট করে না।
এই ইনসাল্ট তার কাছে এখন ম্যাটার করে না, তার ফোকাস এখন অন্যখানে। সে বরং কিল্টনের দিকে তাকিয়ে একটা প্রফেশনাল, মেপে রাখা মুচকি হাসি দেয়, আর চোখের কোণে চারপাশটা স্ক্যান করতে থাকে নাভিদ আর এলিজা গ্যালকই। এই দুটোও আরেক যন্ত্রণা। ইনায়েতের এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখে আয়াজ মনে মনে বেশ অবাক হয়। এই মেয়ে কি সিওর একটা রোবট? ওর হাজব্যান্ড সবার সামনে ওকে জাস্ট স্টাফ বলে পরিচয় করাচ্ছে, আর ওর কোনো পাত্তাই নেই। হঠাৎ আয়াজ ইনায়েতের কানের খুব কাছে ঝুঁকে আসে। আয়াজের দামি টম ফোর্ড পারফিউম আর ওর শরীরের একটা বুনো ঘ্রাণ তীব্রভাবে ধাক্কা মারে ইনায়েতের নাকে। আয়াজ ফিসফিস করে বলে, এদিকেও দিকে না তাকিয়ে টেবিলে যারা বসে আছে তাদের দিকে ফোকাস করো গু। ইনায়েত এবার আয়াজের কাঁধে আঙুল দিয়ে আলতো ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। তারপর চাপা স্বরে, তীক্ষ্ণ কণ্ঠে বলে, ওদের সামনে তো আমাকে অফিসের স্টাফ বানালেন, এখন বশ হয়ে স্টাফের উপর এভাবে ঢলে পড়ছেন কেন? একটু ডিস্টেন্স মেইনটেইন করুন মিস্টার আয়াজ, নয়তো মানুষ সন্দেহ করবে গে। আয়াজ ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলে, করলে করুক। আমার এসবে কিচ্ছু যায় আসে না। ইনায়েত দাঁতে দাঁত চেপে বলে, কিন্তু আমার খুব বিরক্ত লাগছে। আপনি একটু সরুন। আমার সাথে এতটা ক্লোজ হওয়ার কোনো দরকার নেই। আপনার এই সস্তা ড্রামা আমার অসহ্য লাগে গু। আয়াজ বাধ্য হয়েই কিছুটা সরে বসে। তবে তার চোয়াল শক্ত হয়ে আসে। মনে মনে সে ঠিক করে রাখে রুমে ফিরে এর হিসেব কড়াইগণ্ডায় চুকানো হবে। এই অহংকারী মেয়েটাকে আজ বুঝিয়ে ছাড়ব। এত বড় সাহস আমাকে অপমান করার। আয়াজ সরে যেতেই ইনায়েত আবার কিল্টনের দিকে তাকায়। তার ডান কানের হীরের দুলটা মৃদু আলোয় একবার ঝিকমিক করে ওঠে। ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা প্রচ্ছন্ন, ওয়ান সাইড ডেভিল স্মাইল। মনে মনে সে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে, আজই তোমার কেল্লাফতে করা হবে মিস্টার কিল্টন। যা হাসার, এখনই হেসে নাও। দ্য গেম হ্যাজ জাস্ট বিগান উ। খুব সিক আমি যার জন্য গল্প দিতে পারি না কেম হয়েছে বলবেন অনেক যন্ত্রণা নিয়ে লিখা। রাত ঠিক 10টা। ওয়াশরুমের দরজা ঠেলে বেরিয়ে আসে ইনায়েত। সারা দিনের ক্লান্তি পানির উষ্ণ ধারায় ধুয়ে গেছে। আজ তার মনটা বেশ ফুরফুরে, ভেতর প্রশান্তি কাজ করছে। কিল্টনের যাবতীয় কুকীর্তির বেশ কিছু অকাট্য ভিডিও প্রমাণ সে আজই সিনিয়রের হাতে তুলে দিয়েছে। আগামীকালের সকালটা কিল্টনের জন্য একটা দুঃস্বপ্ন হতে যাচ্ছে, সবার সামনে তাকে পুরোপুরি এক্সপোজ করা হবে, এই চিন্তাটাই ইনায়েতের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি এনে দেয়। কিন্তু রুমে পা রাখতেই সেই তৃপ্তির রেশ নিমিষেই উবে যায়। চোখ যায় ঘরের এক কোণে রাখা সোফাটার দিকে। পুরো সোফাটা পানিতে ভিজে একেবারে জবুতবু হয়ে আছে, পানি চুইয়ে পড়ছে ফ্লোরে। আর ঠিক পাশেই পকেটে হাত গুজে অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আয়াজ। পরিস্থিতি বুঝতে ইনায়েতের এক মুহূর্ত লাগে না। আয়াজের এই ভানধরা চেহারার পেছনে যে শয়তানিটা লুকিয়ে আছে তা তার কাছে দিনের আলোর মতোই স্পষ্ট। ইনায়েত ধীর, মেপে মেপে ফেলা পায়ে সোফার দিকে এগিয়ে যায়। তার চেহারায় বিন্দুমাত্র রাগের বহিঃপ্রকাশ নেই, বরং শীতলতা। শান্ত অথচ বরফের মতো ঠান্ডা গলায় সে প্রশ্ন করে, সোফায় এত পানি এল কোথা থেকে? আয়াজ ভীষণ গাছারা ভাবে, যেন কিছুই হয়নি এমন একটা ভাব করে কাজ ঝাঁকায়। অত্যন্ত অবলীলায় মিথ্যে বলে, আর বলো না, আমি বসে পানি খাচ্ছিলাম, হঠাৎ হাত ফসকে গ্লাসটা পড়ে গেল। কি আর করা? ইনায়েত এক পলক তীক্ষ্ণ চোখে আয়াজের দিকে তাকায়। এই মিথ্যেটা এতই হাস্যকর যে তার রাগ হওয়ার বদলে প্রচণ্ড বিরক্তি লাগছে। এসব ছেলেমানুষই তাকে ক্লান্ত করে। তবু সে নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে কোনো রকম তর্ক না বাড়িয়ে একদম ছোট্ট করে শুধু বলে, ওহ উ। ইনায়েতের এই নিস্পৃহ উত্তর শুনে আয়াজের তো রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড়। এই মেয়ে কি আসলেই পাগল? সে তো চেয়েছিল ইনায়েতকে রাগিয়ে দিতে, শাস্তি দিতে। অথচ উল্টো আয়াজ নিজেই যেন নিজের পাতা ফাঁদে আটকে শায়েস্তা হয়ে যাচ্ছে। ইনায়েত এবার আয়াজের চোখের দিকে সরাসরি তাকায়। তার কণ্ঠস্বর এবার আরও তীক্ষ্ণ, আপনি তো বেশ জ্ঞানীগুণী মানুষ। এবার আপনি আপনার মেধা খাটিয়ে ঠিক করুন আমি কোথায় ঘুমাব? যেহেতু সোফাটা আপনি নিজের হাতেই নষ্ট করেছেন গু। আয়াজ কিছুক্ষণ চুপ করে থাকে। পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে সে একটু ভাবে। তারপর ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, ওকে, যখন সিদ্ধান্তটা আমার উপরই ছেড়ে দিলে, তাহলে চলো বেডেই ঘুমাই। বিশাল খাট, তুমি একপাশে থাকবে আর আমি অন্য পাশে। ডিল? কিছুক্ষণ পর ঘরের আলো স্তিমিত হয়ে আছে, বিশাল বিছানায় দুজনে শুয়ে আছে। একপাশে আয়াজ, অন্য একেবারে শেষ প্রান্তে ইনায়েত। ইনায়েত প্রথমে এই প্রস্তাবে আপত্তি করলেও শেষমেশ যুক্তির কাছে হার মেনেছে। কারণ সে খুব ভালো করেই জানে,
আয়াজ যতই হেনতেন করুক না কেন, সে অন্তত তার সুযোগ নেওয়ার কোনো হীন চেষ্টা করবে না। আয়াজের পরনে শুধু একটা স্লিপিং শর্টস। তার পুরুষালী পারফেক্ট শরীরের উপরের অংশ সম্পূর্ণ অনাবৃত। সে উপুর হয়ে হাত পা ছড়িয়ে একেবারে বেসামাল ভঙ্গিতে শুয়ে আছে। ঘুমানোর সময় তার এই এক অদ্ভুত আর ছন্নছাড়া অভ্যাস। কিন্তু ইনায়েতের ভেতরে প্রচণ্ড অস্বস্তি কাজ করছে। যতই তাদের মধ্যে একটা নীরব বোঝাপড়া থাকুক, সে একজন নারী, আর আয়াজ তার ঠিক পাশেই এভাবে নির্লজ্জের মতো প্রায় অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছে। ইনায়েত বাধ্য হয়ে একটা ভারী কাঁথা দিয়ে নিজেকে গলা অবধি ভালো করে ঢেকে একদম আড়ষ্ট হয়ে সোজা সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়ে থাকে। তার শ্বাসপ্রশ্বাসও একটু ভারী হয়ে আসছে। ইনায়েতের এই আড়ষ্টতা আয়াজের নজর এড়ায় না। সে ঘাড় ঘুরিয়ে এক হাত মাথার নিচে দিয়ে ইনায়েতের দিকে তাকিয়ে একটু খোঁচা দেওয়ার সুরেই জিজ্ঞেস করে, কি হল? এভাবে কাঠের পুতুলের মতো শুয়ে আছো কেন? ঘুমাচ্ছ না কেন? ইনায়েত চোখ না নামিয়ে দৃষ্টি সিলিংয়ে স্থির রেখে অত্যন্ত কাঠখোট্টা গলায় উত্তর দেয়, আপনি এভাবে অর্ধনগ্ন হয়ে শুয়ে আছেন। এই অবস্থায় আমার অস্বস্তি হচ্ছে কি? কথাটা শোনা মাত্রই আয়াজের ঠোঁটে এক শয়তানি হাসি ফুটে ওঠে। অন্ধকারের মধ্যেও সেই হাসির ঝলক টের পাওয়া যায়। সে দুষ্টুমি আর উস্কানিমূলক সুরে বলে ওঠে, তাই নাকি? তোমাকে আরও একটু অস্বস্তিতে ফেলতে তুমি চাইলে আমি শর্টসটাও সরিয়ে দিতে পারি। কি বলো? কথাটা শেষ হতে না হতেই ইনায়েত স্প্রিংয়ের মতো এক লাফে বিছানা থেকে উঠে বসে। তার চোখে মুখে বিরক্তি আর ক্ষোভের মিশেল। দ্বিতীয় কোনো বাক্য ব্যয় না করে আয়াজের দিকে আর একবারও না তাকিয়ে সে নিজের বালিশ আর কাঁথাটা টেনে নেয়। তারপর গটগট করে হেঁটে গিয়ে সোজা সেই ভিজে স্যাঁতসেঁতে সোফাতেই শুয়ে পড়ে। বিছানায় একা শুয়ে আয়াজ তো রীতিমতো থতমত খেয়ে যায়। সে শূন্য দৃষ্টিতে ভিজে সোফায় শুয়ে থাকা ইনায়েতের দিকে তাকিয়ে থাকে। সে তো একটু মজা করছিল, পরিস্থিতিটা হালকা করতে চেয়েছিল। আর তাতেই মেয়েটা এমন ফায়ার হয়ে গেল। নিজের রসিকতায় এখন নিজেই বোকা বনে গেছে আয়াজ। গল্পের নাম ইশকে এ নিকাহ। লেখিকা লাইরা আয়নাত।